দ্য সাইকোলজি অফ মানি, লিখেছেন মর্গান হাউসেল। আজকে আপনি এই বইটির সম্পূর্ণ বাংলা অডিও বুক শুনতে যাচ্ছেন। ভূমিকা: টাকা পয়সা তো সবাই উপার্জন করে, কিন্তু রাখতে পারে কতজন, সেটাই গুরুত্বপূর্ণ। লেখক মর্গান হাউসেল বইটির শুরুতে এই বিষয়ে চমৎকার কয়েকটি উদাহরণ দেন। একজন আইটি ইঞ্জিনিয়ার যে 20-এর দশকে আমেরিকায় ওয়াইফাই রাউটারের মূল ডিজাইনার এবং নকশার স্বত্বাধিকারী ছিলেন। তিনি বেশ কয়েকটি কোম্পানি গঠন করেন এবং তারপর সেগুলো অনেক টাকায়ও বিক্রি করে দেন, এবং তিনি অত্যন্ত সফল একজন ইঞ্জিনিয়ার ছিলেন, অনেক টাকার মালিক হয়ে গিয়েছিলেন। তিনি একবার তার বন্ধুদের সাথে তার টাকা পয়সার বড়াই করে বেড়াতেন। তার টাকা আছে সেটা সবাইকে দেখিয়ে বেড়াতেন। প্রায় সময় ডিনারে লাখ লাখ টাকা খরচ করতেন। হোটেল থেকে প্রায় মাতাল অবস্থায় বের হতেন। একবার এক ওয়েটারকে এসে ডেকে বলল, রাস্তার পাশে গয়নার দোকানে যাও এবং আমার জন্য কয়েক ডলারের 1000টা সোনার কয়েন নিয়ে আসো। 1 ঘন্টা পর সেই প্রকৌশলী এবং তার বন্ধুরা প্রশান্ত মহাসাগরে তাদের ইয়টে সে সোনার কয়েনগুলো নিয়ে পাথরের মতো সমুদ্রে নিক্ষেপ করে মজা নিচ্ছিল। এই লোক একবার এক হোটেলের ঝাড়বাতি ভেঙে ফেলে। ম্যানেজার তাকে বলে বাতিটির দাম 20,000 টাকা। এই দামি বাতিটি ভাঙার জন্য তার কাছে জরিমানা চাওয়া হয়। লোকটা 20,000-এর জায়গায় 40,000 দিয়ে বলে, যাও এখান থেকে, আর কখনো আমার সামনে এসব কথা বলতে এসো না। যাই হোক, আপনার মনে হতে পারে এই ইঞ্জিনিয়ারের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ অনেক দিন হয়তো চলবে। লেখক বলেন, আমি কয়েক বছর পর জানতে পারি সেই ইঞ্জিনিয়ার এখন আর্থিক সংকটে রয়েছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। আমাদের এই বইটির উদ্দেশ্য হচ্ছে আপনাকে এটা দেখানো যে টাকা পয়সা আয়ের সাথে আপনি কতটা স্মার্ট আর আপনার কত টাকা আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ আপনি টাকা নিয়ে কিভাবে চিন্তা করেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আপনি তো জানেনই আচার আচরণ শেখানোটা কতটা কঠিন ব্যাপার। এমনকি স্মার্ট লোক হলেও আচার আচরণ পরিবর্তন ও নতুন আচরণ অনুযায়ী কাজ করা একটা শক্ত বিষয়। উপরের উদাহরণটি থেকে আপনি বুঝতে পারছেন জিনিয়াস ও ধনী লোক হলেও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে বিপদ আছে। এবারে বলি একজন গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্সের গল্প, রোনাল্ড রিডের কথা। তিনি কাজ করেছেন একজন দারোয়ান হিসেবে গ্যাস স্টেশনে। 17 বছর তিনি কর্মী হিসাবে জব করেছেন। রোনাল্ড রিড 2014 সালে মারা যায়। তিনি মৃত্যুর আগে ব্রুকস মেমোরিয়াল লাইব্রেরির জন্য 13 কোটি টাকা এবং ব্র্যাটল বরো মেমোরিয়াল হাসপাতালের জন্য 51 কোটি টাকা দান করে যান। মৃত্যুর আগে তার সম্পদ ছিল $8 মিলিয়ন বা প্রায় 86 কোটি টাকা। রোনাল্ড রিড আমেরিকার ভার্মেন্সে জন্মগ্রহণ করেন। তার পরিবারের কেউ কখনো বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোয়নি। তার এত টাকা থাকার কথাটা পত্রিকায় প্রকাশ হওয়ার পর সবাই বিস্মিত হয়। এটা কোনো রহস্যজনক বিষয় নয়। তিনি কোনো লটারি জিতেননি অথবা উত্তরাধিকার সূত্রেও এগুলো পাননি। তিনি মূলত তার জীবনের শুরু থেকে শেয়ার বাজারে নামকরা কিছু কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন, যেগুলোকে ব্লু চিপ স্টক বলে। আর এই শেয়ারগুলোই কয়েক দশকে $8 মিলিয়ন বা 86 কোটি টাকা সমমূল্যে শেয়ারে পরিণত হয়েছে। এই হচ্ছে একজন স্টেশন কর্মী এবং গার্ডের বিপুল সম্পদের গোপন রহস্য। এবার আরেকটা উদাহরণ দেওয়া যাক, রিচার্ড ফুসকন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেন। মেরিল লিঞ্চ নামক কোম্পানির সিইও হিসেবে জব করেন। অত্যন্ত সফল একজন ব্যক্তি কেরিয়ারে। 2000 সালে তিনি গ্রিন উইচের কেইনটাক শহরে 18,000 বর্গফুটের একটা বাড়িও কেনেন, অবশ্য প্রচুর ব্যাংক ঋণ নিয়ে। এ বাড়িতে 11টা রুম ছিল, 2টা লিফট, 2টা পুল, 7টি গ্যারেজ ছিল, আর রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে $90,000 তথা প্রায় 1 কোটি টাকা খরচ হতো। এরপর 2008 সালে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দেয়, তখন তিনি সর্বশান্ত হয়ে পড়েন। 2008 সালে তিনি একজন দেউলিয়া হিসাবে ঘোষিত হন আদালতের দ্বারা। তিনি বলেন, আমার কোনো আয় নেই। এরপর ঋণের দায় মেটাতে আদালত তার পাম বিচের বাড়িটি জব্দ করেন। পরে সেটা 75% কম মূল্যে বিক্রি করে দেয়া হয়। অর্থাৎ বাড়িটির দাম 100 টাকা হলে 25 টাকা দামে সেটা বিক্রি করা হয়। এখানে যে দুইজনের উদাহরণ দিলাম, উভয়ই মানুষ। যেখানে রোনাল্ড রিড অত্যন্ত ধৈর্যশীল এবং একজন গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট হিসাবে চাকরি করার পরও একজন মিলিয়নিয়ারে পরিণত হন, সেখানে রিচার্ড ফুসকান ছিলেন লোভী। উভয়ের মধ্যে শিক্ষা এবং অভিজ্ঞতার দিক থেকে বিশাল ব্যবধান ছিল। রিচার্ড ফুসকান ছিলেন একজন শিক্ষিত ব্যক্তি, আর রোনাল্ড রিড একজন স্বল্প শিক্ষিত ব্যক্তি এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। রিচার্ড ফুসকানের সাথে রোনাল্ড রিডের তুলনা করলে দুইটি জিনিস খুঁজে পাওয়া যায়। এক, আর্থিক সফলতা ভাগ্য দ্বারা নির্ধারিত হয় না, বরঞ্চ মানুষের বুদ্ধিমত্তা এবং প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত হয়। 2, আমি এবং আমেরিকার জনগণ মনে করে অর্থনীতি বা আর্থিক বিষয়ে সফলতার ব্যাপার একটা কঠিন বিষয়, কিন্তু বাস্তবে এটা মূলত একটা দক্ষতা। যেখানে আপনি কি জানেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে আপনার টাকার সাথে আচার আচরণ করেন। এই সফট স্কিলকেই আমি বলতে যাচ্ছি
দ্য সাইকোলজি অফ মানি বইটিতে। পুরো বইটিতে আমি বলার চেষ্টা করেছি যে টাকা পয়সার পুঁথিগত বা প্রযুক্তিগত শিক্ষার তুলনায় ব্যক্তির মানসতাত্ত্বিক জগতে টাকার ব্যাপারে কী ধরনের চিন্তাভাবনা চলে এবং আচার আচরণ করে সেটা বেশি গুরুত্বপূর্ণ। টাকা বিষয়ক বেশিরভাগ বইতেই লেখা হয় 6 মাসের জরুরি তহবিল গঠন করুন, আপনার আয়ের 10 থেকে 20% সঞ্চয় করুন, 10 থেকে 20% বিনিয়োগ করুন। কিন্তু সত্যিকার অর্থে বাস্তব জীবনে এটা কয়জন করতে পারে? যাই হোক, পৃথিবীর সকল মানুষ দুইটা জিনিস দ্বারা সরাসরি প্রভাবিত হয়, স্বাস্থ্য এবং টাকা পয়সা। টাকা পয়সার ব্যাপারটা অঙ্ক বা পদার্থবিজ্ঞানের মতো সূত্র মেনে চলে না, এটা মানুষের আচার আচরণের দ্বারা প্রভাবিত। এক এক মানুষ যেমন এক একভাবে চিন্তা করে, ঠিক তেমনি এক এক মানুষ এক এক জিনিসকে গুরুত্ব দিয়ে টাকা আয় করে, ব্যয় করে, সঞ্চয় করে এবং বিনিয়োগ করে। আমার মনে হয় আর্থিক বিষয়গুলোকে মনোবিজ্ঞান এবং ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে ভালোভাবে বোঝা যাবে। অনেক মানুষই ঋণ নেয়, কিন্তু কেন মানুষ অতিরিক্ত ঋণের চাপে নিজেদের জীবনকে অতিষ্ঠ করে তোলে তার সদুত্তর নেই। তা বোঝার জন্য আপনাকে শুধু সুদের হার অধ্যয়ন করলেই হবে না, আপনাকে মানুষের লোভ, নিরাপত্তাহীনতা এবং আশাবাদের ইতিহাস অধ্যয়ন করতে হবে। ভলতেয়ার বলেছিলেন, ইতিহাস কখনো নিজেকে পুনরাবৃত্তি করে না, কিন্তু মানুষ সবসময়ই ইতিহাসের পুনরাবৃত্তি করে। আপনারা শুনছেন অডিও বুক দ্য সাইকোলজি অফ মানি, লিখেছেন মর্গান হাউসেল। অধ্যায় 1, নো ওয়ান ইজ ম্যাড, কেউ পাগল নয়। প্রথমে একটা কথা বলে রাখি, অন্যরা টাকা দিয়ে কি করে সেটা নিয়ে মাথা ঘামাবেন না। টাকা দিয়ে কিছু মানুষ পাগলামি করে বলে মনে হয়, কিন্তু তারা কেউই পাগল নয়। ব্যাপারটা হলো, বিভিন্ন প্রজন্মের মানুষ বিভিন্ন সময়ে বড় হয়েছে, তারা ভিন্ন ভিন্ন পিতামাতার অধীনে লালন পালন হয়েছে, যারা বিভিন্ন রকম আয় করত, এবং এদের এক একজনের মূল্যবোধও রয়েছে ভিন্ন ভিন্ন। বিশ্বের বিভিন্ন অংশে, বিভিন্ন অর্থনৈতিক প্রেক্ষাপটে, ভিন্ন ভিন্ন প্রণোদনায় এবং বিভিন্ন সার্টিফিকেট নিয়ে বহু মানুষের অনেক ধরনের চাকরি ও ব্যবসা রয়েছে। তাদের অর্জিত অভিজ্ঞতাও আবার বিভিন্ন রকম। তাদের জ্ঞান এবং বাস্তবের অভিজ্ঞতা কিন্তু এক নয়। তাই আপনি বই পুস্তকে যা কিছু শিখছেন তার চেয়ে বাস্তব বা অভিজ্ঞতা লাভ করছেন, তাই বেশি আকর্ষণীয়। এজন্যই চাকরি নেওয়ার সময় কোম্পানিগুলো আগে জিজ্ঞেস করে আপনার কি কি অভিজ্ঞতা আছে। আপনি প্রত্যেকেই এক মানুষ থেকে আরেক মানুষ হিসাবে আলাদা। আমরা একই আকাশের নিচে বসবাস করলেও আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আপনার কাছে যা পাগলামি বলে মনে হয় তা আমার কাছে স্বাভাবিক হতে পারে। যে ব্যক্তি দারিদ্রতার মধ্যে পড়ে বড় হয়েছে, সে ঝুঁকি ও পুরস্কারের বিষয়টাকে যেমন ভাবে দেখে তা একটা ধনী পরিবারের সন্তান কখনো ভাবতেও পারবে না। যুদ্ধের মধ্য দিয়ে যাওয়া একজন মানুষ তার অর্থনৈতিক স্থিতিশীল অবস্থা থাকাকালীন সময়ে একজন মানুষের দৃষ্টিভঙ্গি কখনো এক হবে না। আমেরিকায় মহামন্দা বা অর্থনৈতিক মহাবিপর্যয় ঘটে 1930-এর দশকে। এর 25 বছর পর যখন জন এফ কেনেডি রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন মহামন্দার সময় তার অনুভূতি কেমন ছিল। কেনেডি উত্তরে বললেন, আসলে মহামন্দার ব্যাপারটা আমাদের মধ্যে কোনো দাগ কাটতে পারেনি। আমাদের পরিবার তো তখন আরো বেশি সৌভাগ্যবান হয়ে উঠলো, আগের থেকে বেশি মুনাফা করতে লাগলো, আমাদের বাড়িঘর আরো বড় হতে লাগলো, চাকর বাকর বাড়তে লাগলো, আরো বড় হতে লাগলো ব্যবসা, আমরা আরো বেশি ছুটি কাটাতে লাগলাম। আমার বাবা আমাদের বাগানের জন্য কিছু অতিরিক্ত মালি নিয়োগ দিলেন যাতে তারা কাজ করে খেতে পায়। আমি তখন হার্ভার্ডে পড়াশোনা করার আগ পর্যন্ত মহামন্দার বিষয়ে আসলে কিছুই জানতে পারিনি। যে ব্যক্তি মহামন্দার সময়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সে কখনো ভেবে কুল পায় না যে আমার মতো ব্যক্তি বড় বড় কোম্পানির স্টকের মালিকানা লাভের পরও কেন সন্তুষ্ট নয়। বিখ্যাত বিনিয়োগকারী মাইকেল ব্যাটনিক বলেন, কিছু কিছু জিনিস লেখাপড়া করে বোঝা যায় না, অভিজ্ঞতা দিয়ে বুঝতে হয়। আপনি কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন তার মূলে রয়েছে আপনার ভাগ্য। বড় একজন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার বিল গ্রস বলেন, তিনি যদি 1 দশক আগে বা পরে জন্মগ্রহণ করতেন তবে তিনি আজকের এই অবস্থানে থাকতেন না। টাকা পয়সার বিষয়টাও কারো কাছে সাদা, কারো কাছে কালো। কেউ হয়তো ভুল সিদ্ধান্ত নেবে কারণ তার কাছে থাকা তথ্যটা মিথ্যা বা অসম্পূর্ণ, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় তো তার কাছে সেটাই ঠিক বা সম্পূর্ণ সঠিক বলে মনে হয়েছিল। অথবা সে মনে করতে পারে যে যেহেতু কিছু অংশ ঠিক আছে তাহলে বাকিটাও ঠিক হবে। এক জরিপে দেখা যায় 40% আমেরিকান জরুরি অবস্থায় $400 তথা 40,000 টাকা খরচ করতে পারে না, বা তাদের 40,000 টাকার বা $400 সঞ্চয় থাকে না, যা দিয়ে তারা ইমার্জেন্সি কোনো মেডিকেল
সিচুয়েশনকে হ্যান্ডেল করবে। কিন্তু এই পরিবারগুলোই গড়ে বছরে প্রায় $412 তথা 42,000 টাকা করে লটারির টিকিট কিনে খরচ করে, যা ধনী পরিবারগুলোর লটারির টিকিট কেনার 1/4 ভাগ। এখন এটা আপনার কাছে পাগলামি বলে মনে হতে পারে, কিন্তু আসলেও কি তাই? আপনি হয়তো নিম্ন আয়ের পরিবারের কেউ নন, তাই আপনি তাদের অবস্থা বুঝবেন না। আপনি ইতিমধ্যে সেই স্বপ্নে বসবাস করছেন, যার স্বপ্ন নিম্ন আয়ের মানুষজন প্রতিনিয়ত দেখে আসছে। আপনারা শুনছেন মর্গান হাউসেলের লেখা বাংলা অডিও বুক দ্য সাইকোলজি অফ মানি, অধ্যায় 2, ভাগ্য এবং ঝুঁকি। ভাগ্য এবং ঝুঁকি ভাই বোনের মতো। এরা উভয়ই মানুষের জীবনকে প্রভাবিত করে। এদের দেখলে বোঝা যায় মানুষের কেবল মানবিক প্রচেষ্টা ছাড়াও আরও কিছু শক্তি আছে, যা এক ব্যক্তির ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে আর আরেক ব্যক্তির ভাগ্যকে দুর্ভাগ্যে। নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্কট গ্যালোওয়ে বলেন, যে কোনো কিছু প্রথম প্রথম যতটা ভালো বা খারাপ দেখায়, দিন শেষে ততটা ভালো বা খারাপ নয়। চলুন বিল গেটসের একটা গল্প শোনা যাক। বিল গেটসের পূর্বপুরুষ ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৌবাহিনীর পাইলট। তিনি সিলাইড শহরে লেকসাইড স্কুলে গণিত ও বিজ্ঞানের শিক্ষক ছিলেন। সেই স্কুলে বিল গেটস পড়তো। বিল গেটস বিশ্বাস করতেন ছাত্রছাত্রীদের শুধু বই পড়লেই হবে না, বাস্তব জগতের অভিজ্ঞতাও নিতে হবে। তিনি তখন কম্পিউটার বিষয়ে আগ্রহী ছিলেন এবং ছাত্রছাত্রীদেরও উৎসাহ দিতেন। 1968 সালে লেকসাইড স্কুলের কর্তৃপক্ষ জেনারেল ইলেকট্রিক মেইন ফ্রেম টার্মিনালের সাথে $3,000 তথা বর্তমান সময়ে $3 লাখ চুক্তি করে একটা কম্পিউটার কেনার জন্য। ওই সময়কার $3,000 মানে এত টাকা যা আমেরিকার একটা পরিবার পুরো বছর অনেক আরাম আয়েসে চলার পরও খরচ করতে পারতো না। সেখানে একটা স্কুল $3,000 দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য কম্পিউটারের ব্যবস্থা করে। আবার 1965 সালেই প্রথম কম্পিউটারে ছাত্রছাত্রীরা ভাগ করে সময় ব্যবহার করতে পেত। আসলে ওই সময় কম্পিউটারের দাম ছিল অনেক বেশি। এখনকার মতো পিসি বা পার্সোনাল কম্পিউটার আসেনি। তখন একটি মেইন ফ্রেম কম্পিউটারের অনেকগুলো ভাগ করে ব্যবহার হতো। বর্তমানে অনেক সাইবার ক্যাফেতে এই ব্যবস্থা রয়েছে। একটি পরিসংখ্যান দেই, তাহলে বোঝা যাবে কেন বিল গেটসের জন্য লেকসাইড স্কুলে পড়া এবং তাদের কম্পিউটার ক্লাসটা গুরুত্বপূর্ণ ছিল। জাতিসংঘের মতে 1968 সালে বিশ্বে প্রায় 30,30,00,000 শিক্ষার্থী ছিল যারা পড়াশোনা করত। তার মধ্যে 1,80,00,000 শিক্ষার্থী বাস করত আমেরিকায়। এর মধ্যে ওয়াশিংটনে গ্র্যাজুয়েট করার জন্য পড়াশোনা করত 2,70,000। তার মধ্যে 1 লাখের কিছু বেশি বাস করত সিয়ালেট শহরে। তাদের মধ্যে মাত্র 300 জন গ্র্যাজুয়েট লেকসাইটে পড়াশোনা করেছে। তাহলে চিন্তা করে দেখুন, 30 কোটি শিক্ষার্থীর মধ্যে 300 শিক্ষার্থী মাত্র এমন একটা স্কুলে পড়তে সামর্থ্য ছিল যেখানে কম্পিউটারের ব্যবহার ছিল। আবার সেই 300 শিক্ষার্থীদের মধ্যে সবাই কি কম্পিউটারের প্রতি আগ্রহী ছিল? বিল গেটস এটা নিয়ে লজ্জিত নন। তিনি বলেন, যদি লেকসাইড স্কুলে না থাকতো তবে মাইক্রোসফটও থাকতো না। আবার ভাগ্যের আরেক সহোদর ঝুঁকি নিয়ে কথা বলি। বিল গেটসের 8ম শ্রেণীর কম্পিউটার প্রেমীদের মধ্যে আরেকজন ছিলেন কেন্ট ইভান্ট। বিল গেটস এবং কেন্ট ছিল ঘনিষ্ঠ বন্ধু। এরা কম্পিউটার চালনায় এত বেশি পারদর্শী ছিল যে স্কুল কর্তৃপক্ষ তাদের পুরো স্কুলের নানা কোর্সের ক্লাস শিডিউলের জন্য একটা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার দায়িত্ব দেয়, আর তারা সফলও হয়। বিল গেটস কেন্টের কথা স্মরণ করে বলেন, কেন্টের কাছে সবসময় একজন আইনজীবীর মতো বড় একটি ব্রিফকেস থাকতো। আমরা সবসময় ভবিষ্যতে 5-6 বছর পর কি করব তা নিয়ে প্ল্যান প্রোগ্রাম করতাম। আমাদের কি কোম্পানি হবে, কোম্পানি সিইও কি হবে, আমাদের কেমন প্রভাব প্রতিপত্তি থাকবে, আমাদের কি জেনারেল হতে হবে না রাষ্ট্রদূত। যাই হোক না কেন, তারা উভয়ই জানতো তারা সফল হবে। আমেরিকায় প্রতি বছর 36 জন মানুষ পর্বতারোহণ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। সেখানে হাই স্কুলে পড়া অবস্থায় পাহাড় থেকে পড়ে নিহত হওয়ার ঘটনা 10 লাখে একটি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক যেমন 10 লাখে একজন ওই লেকসাইড স্কুলটিতে পড়ার সুযোগ পেত ওই সময়ে যেখানে কম্পিউটার ছিল। কিন্তু এই একই হিসাবটা বিপরীত দিকেও কাজ করে। ভাগ্য এবং ঝুঁকি এমন জিনিস যা মানুষের কেবল মানসিক প্রচেষ্টা ছাড়াও আরও কিছু শক্তি দ্বারা পরিচালিত হয়। কেন্ট ইভান্স হয়তো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাদের একজন হতে পারতেন, কিন্তু তা ঘটেনি, কারণ কেন্ট ইভান হাই স্কুলে থাকতেই পর্বত আরোহণ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। এখন ভাগ্যকে আপনি কিভাবে দেখেন? আপনি যদি অন্যদের বিচার বিশ্লেষণ করার সময় ভাগ্যকে সফলতার জন্য দায়ী বলে মনে করেন, তাহলে লোকজন মনে করবে আপনি অন্যদের সফলতায় ঈর্ষান্বিত। কিন্তু আমরা জানি যে সাফল্যের পেছনে ভাগ্যের ভূমিকা রয়েছে। আবার আপনি যদি
নিজের সাফল্যকে বিচার বিশ্লেষণ করার সময় ভাগ্যকে দায়ী করেন, তাতে ব্যাপারটা মনের ভেতরে মেনে নিতে কষ্ট হবে। অর্থনীতিবিদ ভাস্কর মজুমদার একটি মজার তথ্য দেন। একই পরিবারে ভাইদের মধ্যে আয়ের ব্যাপারটা তাদের ওজন বা উচ্চতার চেয়ে বেশি সম্পর্কযুক্ত। আপনার ভাই যদি ধনী হয় এবং লম্বা হয়, তাহলে তার মতো লম্বা না হয়েও ধনী হওয়ার সম্ভাবনা বেশি। আমি মনে করি একজন ব্যক্তির শিক্ষার গুণগত মান এবং কেরিয়ারের দরজাগুলো তার পিতামাতার আর্থসামাজিক অবস্থার সাথে ব্যাপকভাবে জড়িত। 2006 সালে ইয়াহু কোম্পানি মার্ক জাকারবার্গকে $1 বিলিয়ন তথা 10,784 কোটি টাকা ফেসবুক বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। জাকারবার্গ তা প্রত্যাখ্যান করেন। আবার এই ইয়াহু কোম্পানি 10 বছর পর আর্থিক সংকটের কারণে 50,000 কোটি টাকায় বিক্রি হয়ে যেতে বাধ্য হয়, আর তখন ফেসবুকের দাম গিয়ে পৌঁছায় $4 বিলিয়ন তথা 40,000 কোটি টাকায়। তাহলে ভাগ্য কি, দক্ষতা কি, আর ঝুঁকিই বা কি, তা শনাক্ত করার ক্ষেত্রে প্রধান অসুবিধা হলো এই বিষয়ে জানার সীমিত পরিসর। নির্দিষ্ট ব্যক্তি এবং কেস স্টাডিতে কম মনোযোগ দিন, বিস্তৃত নিদর্শনগুলোতে আরো বেশি মনোযোগ দিন। প্যাটার্নটা যত বেশি সাধারণ হবে, এটা আপনার জীবনে তত বেশি প্রযোজ্য হবে। ব্যর্থতা মোকাবেলা করার ক্ষেত্রে কৌশলটি হচ্ছে আপনার আর্থিক জীবনকে এমনভাবে সাজান যাতে আপনার মাধ্যমে কোনো ভুল খাতে বিনিয়োগ করা না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা কোনো বিনিয়োগের ক্ষেত্রে সফলতার যত আশা দেখি, ঝুঁকির ব্যাপারটাও ততটা গুরুত্ব দেই না। মনে রাখবেন, যে কোনো বিনিয়োগে যতটা লাভ হতে পারে, ঠিক ততটাও কিন্তু লসও হতে পারে। এরই সাথে শেষ হলো আমাদের অধ্যায় 2। আপনারা দেখছেন মর্গান হাউসেলের লেখা বই দ্য সাইকোলজি অফ মানি। অধ্যায় 3, দ্য সাইকোলজি অফ মানি। সম্পদ কখনো যথেষ্ট নয়। পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও সন্তুষ্ট হতে না পারার নেতিবাচক ফলাফলের 2টি উদাহরণ দিচ্ছি। এমন ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। রজত গুপ্তা কলকাতায় জন্মগ্রহণ করেন। সে কিশোর বয়সে অনাথ হন। গুপ্তা ক্রিকেট স্টেডিয়ামেও কখনো দেখেনি, কিন্তু জীবনের শুরু থেকে সে যা অর্জন করেছে তা ছিল অনন্য সাধারণ। 40-এর দশকের মাঝামাঝি সময়ে রজত বিশ্বের সবচেয়ে বড় কনসাল্টিং ফার্ম ম্যাককিনসির সিইও ছিলেন। জাতিসংঘ এবং ওয়ার্ল্ড ইকোনমির ফোরামের কাজ করার জন্য সে 2007 সালে অবসর গ্রহণ করেন। সে বিল গেটসের সাথে জনহিতকর কাজে অংশগ্রহণ করেন। এছাড়াও সরকারি 5টা কোম্পানি পরিচালনা পরিষদে বসে কলকাতার বস্তি থেকে শুরু করে রজত গুপ্তা আক্ষরিক অর্থে বিশ্বের সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন হয়ে ওঠেন। 2008 সালে রজত গুপ্তার কোম্পানির দাম ছিল 1,000 কোটি টাকা। এত টাকার উপর যদি বার্ষিক 5% হারে রিটার্ন পায়, তাহলেও তার প্রতি ঘন্টায় 60 লাখ টাকা উপার্জন আসতো। সে জীবনে যা খুশি তাই করতে পারত। কিন্তু রজত গুপ্তা কেবল মিলিয়নিয়ারই হতে চাননি, সে বিলিয়নিয়ার তথা শত কোটিপতি হতে চেয়েছিলেন। গুপ্তা গোল্ডম্যান স্যাচসের পরিচালনা পরিষদে বসেন। এই কোম্পানি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি, যেখানে শত শত কোটি টাকার বিনিয়োগ রয়েছে। 2008 সালে গোল্ডম্যান স্যাচস কোম্পানি আর্থিক সংকটে পড়ে। এ সময় ওয়ারেন বাফেট কোম্পানিটিকে বাঁচিয়ে রাখতে $5 বিলিয়ন তথা 50,000 কোটি টাকা বিনিয়োগ করেন। কিন্তু গুপ্তা এই কথা জনগণের কাছ থেকে শোনেননি। সে গোল্ডম্যান স্যাচস কোম্পানির বোর্ডের সদস্য হিসাবে এটা আগেই জেনে নিয়েছিলেন, আর এটা একটা মূল্যবান তথ্য ছিল। কারণ কেউ যদি জানতে পারে ওয়ারেন বাফেট কোনো কোম্পানিতে বিনিয়োগ করছে, তবে তার শেয়ার সাথে সাথে লাভ দিয়ে বেড়ে যাবে। এই চুক্তির ব্যাপারে সংবাদ নিশ্চিত হওয়ার পর গুপ্তা একজন হেজ ফান্ড ম্যানেজার রাজা তন্ময়কে ফোন করে। যদিও সেই কলটি রেকর্ড করা হয়নি, তবুও রাজা তন্ময় তাৎক্ষণিকভাবে গোল্ডম্যান স্যাচসের 1,75,000 শেয়ার কিনে ফেলে। তো তাদের মধ্যে আসলে কি হয়েছিল সেটা আপনাকে অনুমান করে নিতে হবে। এরপর বাফেট এবং গোল্ডম্যান স্যাচসের চুক্তি হওয়ার কথা যখন জনসম্মুখে জানানো হয়, তখন রজতের পকেটে 10 কোটি টাকার মুনাফা ঢোকে। এটা হচ্ছে অনৈতিকভাবে লেনদেন করার মাধ্যমে মুনাফা করার একটা উদাহরণ। আমেরিকান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC গুপ্তাকে গ্রেপ্তার করে, কারণ সে অভ্যন্তরীণ তথ্য বা ইনসাইডার ইনফরমেশন পাচার করে নিজের পকেটে 170 কোটি টাকা টোটাল ঢুকিয়েছিলেন। পরে আদালত গুপ্তা এবং রাজা তন্ময়কে কারাগারে পাঠায়। এবারে আমরা একজন বিখ্যাত ব্যবসায়ী বার্নি ম্যাডফের ঘটনা শুনব। ম্যাডফের গল্পটা অনেকটা এরকম। ম্যাডফের পঞ্জি স্কিমটা চার্লস পঞ্জির পরে সবচেয়ে কুখ্যাত ধোঁকাবাজির ঘটনা। ম্যালফ
প্রায় 2 দশক ধরে বিনিয়োগকারীদের ধোঁকা দিয়েছেন। অদ্ভুত হলেও সত্য যে ম্যাডফের ঘটনা ফাঁস হয় গুপ্তাকাণ্ডের মাত্র সপ্তাহখানিক পরেই। ম্যাডফের ব্যাপারটাকে গুপ্তা ঘটনার মতো সাধারণ ধোঁকাবাজি হিসাবে ধরলে ভুল হবে। পঞ্জি স্কিমের আগে ম্যাডফে একজন সাধারণ বিনিয়োগকারী ছিলেন। ম্যাডফ ছিলেন মূলত মার্কেট মেকার। এটা এমন এক ধরনের চাকরি যেখানে শেয়ারের ক্রেতা এবং বিক্রেতাদের একটি নির্দিষ্ট দামে বেচাকেনা করতে সাহায্য করা হয়, আর ম্যাডফ ছিল এর ওস্তাদ। এই বেচাকেনার মধ্যে যে তফাৎ থাকতো সেখান থেকে ম্যাডফের কোম্পানি মুনাফা করত। একে শেয়ার মার্কেটে স্প্লিট করা বলে। তার কোম্পানি প্রতি মাসে 250 থেকে 500 কোটি টাকা করে মুনাফা করত। তার সফলতা ছিল বিরাট। অনেক সম্পদশালী একজন ব্যক্তিত্ব ছিল সে। তবুও ধোঁকাবাজি তো ধোঁকাবাজি। সেও ধরা পড়ে এবং তাকেও কারাগারে পাঠানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের ব্যক্তি গুপ্তা এবং ম্যাডফ জাতের শত শত কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও তারা এই 100-200 কোটি টাকার জন্য জীবনের সবকিছুর কেন বাজি ধরে? একবার নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এক সাক্ষাৎকারে নাইজেরিয়ান এক স্ক্যাম আর্টিস্ট অন্যদের ক্ষতিগ্রস্ত করার ব্যাপারে অনুশোচনা ভোগ করে কিনা সে প্রশ্নের জবাব জানায়। দারিদ্র্য আপনাকে এই ধরনের ব্যথা অনুভব করতে দিবে না। কিন্তু গুপ্তা এবং ম্যাডফ তো দারিদ্র্য ছিল না। তাদের সম্পদের পরিমাণ ছিল অঢেল। স্বাধীনতা, খ্যাতি, ক্ষমতা সবকিছুই ছিল আকাশচুম্ব। কিন্তু তারা সেই সবকিছুর জলাঞ্জলি দিয়ে আরো পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। আসলে তাদের মধ্যে যথেষ্ট সম্পদ হয়েছে এই ধরনের অনুভূতির ঘাটতি ছিল। ধন সম্পদের সীমারেখা টানতে তারা ভুলে গিয়েছিল। কোথায় থামতে হবে সেটাও জানা জরুরি। আপনি যদি এদের মতো কেউ হয়ে থাকেন তবে আপনার কয়েকটা জিনিস জানা দরকার। 1. ফাইন্যান্সিয়াল দক্ষতা। সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে গোলপোস্টটা এক জায়গায় স্থির রাখা। ধরেন আপনি 1 কোটি টাকা আয় করলেন, তারপর লক্ষ্য নিলেন 10 কোটির, এরপর 100 কোটির, আর তারপর 1000 কোটির। এভাবে যদি গোলপোস্টটা বারবার পরিবর্তন হতে থাকে তবে আপনি অনন্তকাল ধরে চেষ্টা করলেও শান্তি পাবেন না। আপনি সবসময় পিছিয়ে পড়ার ভয়ে থাকবেন। এই অনুভূতি আপনার পিছু ছাড়বে না। আরো ঝুঁকি নিতে চাইবেন, আরো পেতে চাইবেন। আধুনিক পুঁজিবাদ 2টি জিনিসে খুব দক্ষ: ধন সম্পদ সংগ্রহে এবং হিংসা বিদ্বেষ বৃদ্ধিতে। হয়তো এই 2টি জিনিস হাত ধরে চলে। আপনি হয়তো আপনার বন্ধু বান্ধবকে ছাড়িয়ে যেতে চান, কিন্তু এই ধরনের কাজ আপনার মধ্যে যথেষ্ট হয়েছে এমন অনুভূতি দান করবে না। আর জীবনে থামবেন কোথায় এটা না জানলে কখনো সুখীও হতে পারবেন না। কারণ সুখের সংজ্ঞায় বলা হয়, সুখ মানে প্রত্যাশার বিসর্জন। 2. সামাজিকভাবে তুলনা করার অভ্যাস এখানে মূল সমস্যা। একজন বেসবল খেলোয়াড়ের কথা চিন্তা করুন যে বছরে 50 লাখ টাকা আয় করে। সে যে কোনো সংজ্ঞাতে একজন ধনী ব্যক্তি। এখন ধরুন এই ব্যক্তি মাইক ট্রাউসের সাথে একই দলে খেলে। মাইক ট্রাউসের সাথে দলের চুক্তি হয়েছে 12 বছরের জন্য 50 কোটি টাকা, বছরে প্রায় 5 কোটি টাকার মতো। বেশ অনেক টাকা। এখন আপনি যদি একজন হেজ ফান্ড তথা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ম্যানেজারের কথা চিন্তা করেন তাহলে দেখবেন টপ 10 হেজ ফান্ড ম্যানেজারদের বছরে 50 কোটি বা তার থেকে বেশি আয় হয়। এখন আপনি যদি ট্রাউটের কথা চিন্তা করেন তবে সে নিশ্চয়ই একজন হেজ ফান্ড ম্যানেজারের থেকে কম আয় করে। আবার হেজ ফান্ড ম্যানেজার নিজের তুলনা করে তার পেশার টপ 3 জন ম্যানেজারের সাথে, যারা এক একজন বছরে 500 কোটি টাকা আয় করে। এখন এই টপ ম্যানেজাররা যদি ওয়ারেন বাফেটের সাথে নিজেদের তুলনা করে, যার সম্পদ শুধু 2018 সালেই 3500 কোটি টাকা বেড়েছিল। আবার বাফেটের মতো লোক হয়তো যে বেজোসের সাথে তুলনা করবে, যে 2018 সালে 24,000 কোটি টাকা আয় করে। হিসাব করলে দেখা যাবে এদের 1 মিনিটের আয় মাইক ট্রাউটের মতো ধনী খেলোয়াড়দের সারা বছরের আয়ের সমান। এভাবে যদি আমরা তুলনা করতে থাকি তবে এই চক্র কখনো থামবে না। একে ধন সম্পদের দুষ্ট চক্র বলা যেতে পারে। আমার এক বন্ধু একবার ক্যাসিনোতে গেল। সেখানে গিয়ে প্রফেশনাল এক ডিলারকে জিজ্ঞেস করলো সে কোনটা খেলে আর সে কোন ক্যাসিনোতে খেলে। ডিলার তাকে ঠান্ডা কণ্ঠে জবাব দিল, লাস ভেগাসের যে কোনো ক্যাসিনোতে জেতার কৌশল একটাই, সেটা হচ্ছে ক্যাসিনোর এক দরজা দিয়ে ঢুকে যত দ্রুত সম্ভব আরেকটা দরজা দিয়ে বের হয়ে যাওয়া। অন্যদিকে ধন সম্পদের সাথে তুলনা করার যে খেলা, সেই খেলায় জিততে হলে সেই ডিলারের উপদেশটাই সর্বোত্তম। দেখুন, যথেষ্ট মানে কিন্তু খুব অল্পতে সন্তুষ্ট থাকা নয়। আমি কিন্তু যথেষ্ট বা পর্যাপ্ত থাকার মানে খুব অল্পতে সন্তুষ্ট হওয়ার কথা বলিনি। অবশ্য অনেকে বলে যথেষ্ট বা পর্যাপ্ত বলার মানে সামনে থাকা অনেক সুযোগ ও সম্ভাবনাকে না বলা। তবে আমার মনে হয় ব্যাপারটা আর একটু পরিষ্কার করা দরকার। পর্যাপ্ত
বা যথেষ্ট মানে সীমা নির্ধারণ করা। আকাঙ্ক্ষা যখন অসীম হয় তখন ওই ইচ্ছা পূরণের পেছনে ছুটতে ছুটতে মানুষ অস্থির হয়ে ওঠে। তখন এমন কোনো অপকর্ম করে বসে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। খাবারের উদাহরণ দেই। আপনি আসলে কতটা খাবার খেতে পারেন তা দেখার জন্য আপনাকে অসুস্থ না হওয়া পর্যন্ত খাবার খেতে হবে। তখন খাবার যত ভালোই হোক না কেন আপনি বমি করতে পারেন অথবা অতিরিক্ত খাবারের ব্যথা অনুভব করবেন। কিন্তু ব্যবসা বা আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এই যুক্তি খাটে না। মানুষ যখন তার একটা সীমা অতিক্রম করে তখন সে আরো ব্যবসা বা বিনিয়োগের জন্য চেষ্টা করে। সহজ সরল মানুষই ভিন্ন এক মানুষে পরিণত হয়। 4, কিছু কিছু জিনিস আছে যা কোনো মূল্যেই ঝুঁকিতে ফেলার মতো না, মুনাফার আশা যতই হোক না কেন। জেলখানা থেকে ছাড়া পাওয়ার পর রজব গুপ্তার সাক্ষাৎকার নেওয়া হয় দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায়। এই অপকর্ম থেকে রজত কি শিক্ষা পেলেন তা তাকে জিজ্ঞেস করার পর রজত বলে, কোনো কিছুর প্রতি বেশি আসক্ত হতে নেই। তোমার খ্যাতি, তোমার অর্জন কোনো কিছুর প্রতিই নয়। আমি এখন চিন্তা করে দেখি যে এটার কি আসলেই কোনো কিছু করতে পেরেছে। সত্যি কথা বলতে এই কাজ আমার খ্যাতিকে অন্যায্যভাবে ধ্বংস করেছে। তবে এটা তখনই আমাকে বিরক্ত করবে যদি আমি আমার খ্যাতির প্রতি আসক্ত হই। আমার মনে হয় কেউ তার অভিজ্ঞতা থেকে ঠিকভাবে শিক্ষা নিতে পারেনি। এই কথাটা হয়তোবা রজত গুপ্তার নিজেকে বুঝ দেওয়ার জন্য ঠিক আছে। যে ব্যক্তি প্রচন্ডভাবে তার খ্যাতি ফিরে পেতে চায় সে হয়তো এভাবে বলে নিজেকে বোকা বানাতে পারে। কিন্তু কিছু জিনিস আছে যা কোনো মূল্যেই ঝুঁকিতে ফেলার মতো নয়। খ্যাতি অমূল্য, স্বাধীনতা এবং মুক্তি অমূল্য, পরিবার এবং বন্ধু বান্ধব অমূল্য, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা অমূল্য, সুখ অমূল্য। আর এসব জিনিস অটুট রাখার অন্যতম পন্থা হচ্ছে কোথায় থামতে হবে তা জানা, পর্যাপ্ত বা যথেষ্ট ধারণা। এরই সাথে শেষ হচ্ছে মর্গান হাউসেলের লিখিত বই দ্য সাইকোলজি অফ মানি বইটির 3য় অধ্যায়। আপনারা শুনছেন মর্গান হাউসেলের বই দ্য সাইকোলজি অফ মানি এর 4র্থ অধ্যায়। অধ্যায় 4, বিভ্রান্তিকর পরিস্থিতির গতিবৃদ্ধি। ওয়ারেন বাফেটের 84.5 বিলিয়ন তথা প্রায় 9,14,000 কোটি টাকার মধ্যে 65তম বছরে যোগ হয় 81 বিলিয়ন তথা প্রায় 8,82,000 কোটি টাকা। আমাদের মন মস্তিষ্ক এই ধরনের অদ্ভুত নাম্বারকে আয়ত্ত করতে প্রস্তুত নয়। এক খাত থেকে শেখা অভিজ্ঞতা অন্য কোনো খাতে কাজে লাগতে পারে। ধরুন কয়েক লাখ কোটি বছর আগে বরফের যুগের কথা। এই বরফ যুগ আমাদেরকে আমাদের টাকা পয়সা বৃদ্ধিতে কি শিক্ষা দিতে পারে? বিজ্ঞানীরা সকলেই একমত হয়েছে যে পৃথিবীতে কয়েকবার বরফ যুগ এসেছে। এখন প্রশ্ন হচ্ছে এই বরফ যুগের শেষ হয় কিভাবে, আর বরফ যুগের সূচনাই বা ঘটে কিভাবে? অনেকের ধারণা বরফ যুগের মতো বিরাট কোনো ঘটনার জন্য বিরাট শক্তি দরকার। বরফ হবে, আবার গ্রীষ্ম, তারপর আবার বরফ। এই চক্র চলতেই থাকে। অনেক বিজ্ঞানীর মতে পৃথিবীর ভূতাত্ত্বিক পরিবর্তন যেমন ভূমিকম্প এবং অন্যান্য কারণে পর্বতের অবস্থানের পরিবর্তন সহ নানা কিছু। আবার অনেকে বলেন বরফ যুগ একটা প্রাকৃতিক বিষয়। এই বরফের অবস্থা পরিবর্তনের জন্য দরকার বিরাট আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। কিন্তু কেউই বরফের এই চক্রযুগকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছিল না। 19 শতকের শুরুর দিকে সার্বিয়ার বিজ্ঞানী মিলুতিন একটি তত্ত্ব দাঁড় করান যা এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন শীতকাল নয় বরঞ্চ গ্রীষ্মকালের কিছু একটু কম গরমই বরফ যুগের জন্য দায়ী। ব্যাপারটা কেমন আসুন দেখি। কম গরম থাকলে এই গ্রীষ্মে একটু কম বরফ গলবে। সেই বরফ আরো বরফ তৈরি করতে সহায়তা করবে। তারপর পরের গ্রীষ্মে সেই বরফকে গলাতে আরো বেশি গরমের প্রয়োজন হবে। সেই বরফ গলতে না পারলে বিদ্যমান বরফই পুরো গ্রীষ্মের পরিবেশকে আরেকটু শীতল করে তুলবে। এভাবেই কয়েক হাজার বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকার পর আসবে বরফের যুগ। এক অসাধারণ একটা ব্যাপার। কত তুচ্ছ, কত ছোট একটা জিনিস থেকে কি বিরাট জিনিসটাই না হতে পারে। তাহলে দেখতে পাচ্ছেন বরফ যুগের মতো প্রচন্ড একটা ব্যাপার ঘটতে অতিকায় কোনো শক্তির প্রয়োজন হয় না। এবার আসি ওয়ারেন বাফেটকে নিয়ে। বাফেটের সৌভাগ্যকে নিয়ে প্রায় 2,000-এরও বেশি বই লেখা হয়েছে, কিন্তু খুব কম মানুষই তার একটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছে। বাফেট যে শুধু একজন অসাধারণ বিনিয়োগকারী তাই নয়, বরঞ্চ তিনি শিশুকাল থেকে একজন ভালো বিনিয়োগকারী। আমরা আগেই বলেছি ওয়ারেন বাফেট প্রায় 9,14,000 কোটি টাকার মধ্যে তার 65তম জন্মদিনে বা 65তম বছরেই আয় করেছেন 8,82,000 কোটি টাকা। বাফেট মাত্র 10 বছর বয়স থেকে সিরিয়াসভাবে বিনিয়োগ করতে শুরু করে।
30 বছর বয়সে তার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ ছিল 1 মিলিয়ন তথা 10 কোটি টাকা। এর সাথে মুদ্রাস্ফীতি বিবেচনা করলে অর্থের পরিমাণ দাঁড়ায় 9.3 মিলিয়ন তথা 100 কোটি টাকা। এখন সাধারণ একজন মানুষের কথা ধরি। একজন তরুণ 20 বছর বয়সে কত টাকা সঞ্চয় বা বিনিয়োগ করতে পারবে? অথবা 30 বছর বয়সে ধরেন 20-25 লাখ টাকা। এখন এই টাকা যদি কেউ ওই বয়সে বিনিয়োগ করে, ধরি বছরে সে 22% হারে লভ্যাংশ পাবে। তারপর যদি সে বিনিয়োগ করা ছেড়েও দেয়, তাতে তার বয়স যখন 60 বছর হবে তখন কত হবে তার পরিমাণের টাকাটা? 84.5 বিলিয়ন ডলার তথা প্রায় 9 লাখ কোটি টাকা হবে না, হবে 11.9 মিলিয়ন ডলার তথা 128 কোটি টাকা। আমেরিকান ডলার এবং আমেরিকান বিনিয়োগ ব্যবস্থা অনুসারে বাফেট ঠিক একই রকম বিনিয়োগ করেছেন, কিন্তু তার বর্তমান সম্পদের 99%-রও কম এই অর্থ। হিসাবটা মিলছে না, তাই তো? এখানে তার বিনিয়োগের দক্ষতা কাজে আসে, কিন্তু তার সাফল্যের মূল রহস্য হচ্ছে সময়। আর এভাবেই চক্রবৃদ্ধি হার কাজ করে। ব্যাপারটা আর একটু সহজভাবে বোঝানো যাক, একটা অঙ্ক কষা যাক। বলেন তো, 8 যদি 9 বার যোগ করা হয় কত হবে? আমার মনে হয় এটা অনেকেই বলতে পারবে। 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8, এতে 72 হয়। কিন্তু যদি বলি 8 গুণ 8 মানে 8কে 9 বার গুণ দিলে কত হবে, এটা অনেকের মাথায় ধরতে পারবে না। এতে হবে 13,42,17,728 টাকা। একেই বলে চক্রবৃদ্ধি হার। আর এটাই হচ্ছে বাফেটের সাফল্যের আসল রহস্য। এরই সাথে শেষ হলো মর্গান হাউসেলের বই দ্য সাইকোলজি অফ মানির 4র্থ অধ্যায়। অধ্যায় 5, দ্য সাইকোলজি অফ মানি, ধন সম্পদ অর্জন বনাম ধন সম্পদ ধরে রাখা। বইটি শুরুতে যেমন বলেছিলাম, টাকা পয়সা তো সবাই উপার্জন করে, কিন্তু রাখতে পারে কয়জন? সবাই তো টাকা কামায়, তারপর সেটা নানা জায়গায় বিনিয়োগ করে। তবে ভালো বিনিয়োগ মানে কিন্তু ভালো সিদ্ধান্ত নেওয়া বোঝায় না। ভালো বিনিয়োগ মানে ধরা না খাওয়া, খারাপ জায়গা বা ঝুঁকিপূর্ণ জিনিসে বাজি না ধরা। আর এই সতর্ক অবস্থান বজায় রাখতে হবে ধারাবাহিকভাবে, বছরের পর বছর, যুগের পর যুগ। যারা ধন সম্পদ ধরে রাখে তারা সাধারণত একটু মিতব্যয়ী হয়। অনেকে কৃপণ বলতে পারেন, আবার অনেকে পাগলও বলে। কিন্তু কেন তারা এমন করে, ঠিক এই বিষয়টা নিয়ে কেউ কথা বলে না। দুইজন ব্যক্তির কথা বলি। একজন J.S. লিভারমোর। তিনি 1929 সালে স্টক মার্কেটে মহাবিপর্যয়ের দিন বিশ্বের সবচেয়ে সুপরিচিত বিনিয়োগকারী ঘোষিত হন। ওই মহাবিপর্যয়ের দিন স্টক মার্কেটের শেয়ারগুলোর দাম 1/3 হ্রাস পায়। লিভারমোরের স্ত্রী তো এই সংবাদ শুনে আতঙ্কিত, কারণ তার স্বামী স্টক মার্কেটে অনেক বিনিয়োগ করেছে। আর টিভিতে নিউ ইয়র্ক শহর জুড়ে বিনিয়োগকারীদের আত্মহত্যার খবর শোনা যাচ্ছে। লিভারমোর বাসায় আসে। তার স্ত্রী ও সন্তানরা তাকে অশ্রুসিক্ত হয়ে অভ্যর্থনা জানায়, ভরসা দেওয়ার চেষ্টা করে। আর তার মা সামনে না এসে অন্য ঘরে গিয়ে আত্মনাদ করছিল। তারপর ধীরে ধীরে লিভারমোর তার পরিবারের কাছে আসল কথা ব্যক্ত করে। তিনি শেয়ারের দাম হ্রাস পাবে এটার উপর বিনিয়োগ করেছিলেন। তার স্ত্রী জিজ্ঞেস করলো, তার মানে আমরা সবকিছু হারাইনি? লিভারমোর বলে, না, বরং উল্টোটা হয়েছে। ভাগ্যের কি লীলা খেলা দেখো, আজকে আমার জীবনের সবচেয়ে অসাধারণ দিন কেটেছে। আমরা অবাস্তব, অসম্ভব রকমের ধনী হয়ে গেছি, যা দিয়ে খুশি কিনতে পারি, যা খুশি করতে পারি। মাত্র একদিনের ব্যবধানে লিভারমোর আয় করে $3 বিলিয়ন তথা 3,25,000 কোটি টাকা। এবার আরও একজনের গল্প শুনি, আব্রাহাম জার্মানস্কি। তিনি একজন 100 কোটি টাকার মালিক এবং আবাসন ব্যবসায়ী ছিলেন। তিনি 1920-এর দশকে তার সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। 1929 সালের গ্রেট ডিপ্রেশনের দিন মানে 26শে অক্টোবর দ্য নিউ ইয়র্ক টাইমসে একটা সংবাদ ছাপা হয়। মিসেস আব্রাহাম জার্মানস্কি তার স্বামীকে বৃহস্পতিবারের পর থেকে খুঁজে পাচ্ছেন না। জার্মানস্কির বয়স ছিল 50 বছর, আর তিনি স্টকে প্রচুর বিনিয়োগ করেছিলেন। জার্মানস্কির এক বন্ধু তার স্ত্রীকে জানায় যে জার্মানস্কি ওয়াল স্ট্রিটের কাছে একটি স্টক এক্সচেঞ্জ থেকে বের হতে দেখেছে। তার হাতে কিছু কাগজ ছিল, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলছিল। এভাবে হাঁটতে হাঁটতে ব্রডওয়ের দিকে চলে যায় সে। তারপর যতদূর জানা যায় এটাই ছিল আব্রাহাম জার্মানস্কির শেষ দিন। 1929 সালের দ্য গ্রেট ডিপ্রেশনের সেই দিনটায়, অক্টোবর মাসে, একদিকে J.S. লিভারমোর একটা মহাবিপর্যয়ের দিনে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের একজনে পরিণত হন, আর অন্যদিকে আব্রাহাম জার্মানস্কি তার জীবন হারান। এর ঠিক 4 বছর পর 1933 সালের আরেক দিন শেয়ার মার্কেটে আবার কিছু টালমাটাল অবস্থা তৈরি হয়। ওই দিন J.S. লিভারমোর
স্টক মার্কেটে তার সৌভাগ্য হারান। দ্য নিউ ইয়র্ক টাইম পত্রিকায় সংবাদে আসে যে এস লিভারমোর, স্টক মার্কেট অপারেটর, গতকাল দুপুর 3টা থেকে নিখোঁজ। লিভারমোর আত্মহত্যা করেন। যদিও সময়টা ছিল ভিন্ন, কিন্তু জার্মানেস্কি এবং লিভারমোরের মধ্যে একই বৈশিষ্ট্য ছিল, তা হলো তারা উভয়ই অঢেল টাকা পয়সা কামানোর ওস্তাদ ছিল, কিন্তু সেই সম্পদকে ধরে রাখতে অপরাগ। তাহলে দেখতেই পাচ্ছেন, টাকা পয়সা কামানো এক জিনিস আর ধরে রাখা আরেক জিনিস। পুঁজিবাদ কিন্তু খুব কঠিন ব্যবস্থা, আর এজন্যই এখানে টাকা পয়সা আয় করা আর ধরে রাখা দুটা ভিন্ন দক্ষতা হিসেবে বিবেচিত হয়। টাকা পয়সা আয় করতে ঝুঁকি নিতে হয়, আশাবাদী হতে হয় এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হয়, কিন্তু টাকা পয়সা ধরে রাখতে গেলে এর বিপরীত হতে হয়, ঝুঁকির বিপরীত অবস্থা গ্রহণ করতে হয়, বিনম্রতা, নিরহংকার অবস্থা অর্জন করতে হয় এবং যা কিছু অর্জন করেছেন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এই ভয়ে ভীত থাকতে হয়। এজন্য মিতব্যয়িতা দরকার এবং নিজের মধ্যে স্বীকার করা দরকার যে যা কিছু আপনি অর্জন করছেন তার মধ্যে ভাগ্যের কিছু অবদান রয়েছে। ওয়ারেন বাফেটের উন্নতির পেছনে তার সময়কাল অনেক গুরুত্বপূর্ণ ছিল। যে মানুষ 10 বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করে তার 89 বছর বয়স পর্যন্ত অবিরামভাবে বিনিয়োগ করতে ধরে রাখা, এটা সহজ কোনো কথা না। সে ধনী হবে না তো কি হবে? এখানেই চক্রবৃদ্ধির খেলাটা বোঝা যায়। নাসিম তালেব বলেন, কোনো কিছু খুব কিনারায় পৌঁছে যাওয়া আর বেঁচে যাওয়া দুইটা ভিন্ন জিনিস। প্রথমটার জন্য দ্বিতীয়টা খুব দরকারি। আপনাকে যে কোনো দুরবস্থা থেকে নিজেকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যেই হোক, আর সেটা সম্ভব হবে নিজের মধ্যে ধন সম্পদ হারানোর কিছুটা ভীতি থাকলে। ধন সম্পদ ধরে রাখার কিছু মন মানসিকতা এখানে তুলে ধরা হলো। 1. বড় বড় মুনাফা না করে আমি আর্থিকভাবে অটুট থাকতে চাই, আর যদি আমি অটুট থাকি তবে আমার মনে হয় আমি বড় ধরনের সৌভাগ্যের অধিকারী হতে পারবো, কারণ দীর্ঘ সময় ধরে আমি ধন সম্পদ আগলে রাখলে তো চক্রবৃদ্ধি হারে আমাকে বিরাট সম্পদের অধিকারী করে তুলবে। 2. পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটা পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্ল্যান অনুযায়ী কাজ না করলে তখন কি করবেন সেটা পরিকল্পনা করে রাখা। 3. বারবেল্ট পার্সোনালিটি, ভারসাম্য বজায় রাখতে হবে। ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদীও হতে হবে, আবার সেই সুন্দর ভবিষ্যৎ পেতে গেলে আপনাকে নানা সমস্যার সম্মুখীনও হতে হবে, সেই সম্পর্কেও সতর্ক থাকতে হবে। এটাই গুরুত্বপূর্ণ। আশাবাদী হওয়া আবার একই সাথে ভয়ে থাকা, এই ধরনের মানসিকতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। কারণ সাদা কালো আলাদাভাবে তো সবাই দেখে, কিন্তু জীবনে চলতে গেলে ঘটনা যে একদম সাদা কালো হয় এমন কিন্তু নয়। সেটা সাদাও হতে পারে, কালোও হতে পারে, এটা আমরা সবাই জানি। তাই সাদা আর কালোর মাঝে যে সূক্ষ্ম ফারাক বিদ্যমান সেটা লক্ষ্য করা এবং সতর্ক থাকা ধন সম্পদ ধরে রাখার এক প্রয়োজনীয় দক্ষতা। এরই সাথে শেষ হলো অধ্যায় 5। আপনারা শুনছিলেন মর্গান হাউসেলের লেখা বই দ্য সাইকোলজি অফ মানি। আপনারা শুনছেন সম্পূর্ণ বাংলা অডিও বুক দ্য সাইকোলজি অফ মানি, অধ্যায় 6, হেড নয়তো টেল। হেড হলেও আপনি জিততে পারেন, টেল হলেও জিততে পারেন। জীবনের অর্ধেক সময়ে ভুল বিনিয়োগ তথা বেঠিক সিদ্ধান্ত নেয়ার পরও সৌভাগ্যের অধিকারী হতে পারেন আপনি। ব্র্যাড পিটের স্কিন অ্যান্ডার গিন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় একটি যুগান্তকারী কথা বলেন তিনি বলেন, আজকের এই মুহূর্তের জন্য আমি 30 বছর ধরে শ্রম দিয়ে যাচ্ছি। আমার মনে হয় অঙ্কের মতো জীবনেও একথা সত্য যে কিছু জিনিস কাজ করবে, কিছু করবে না। তাই উভয় ক্ষেত্রে খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। এগিয়ে যান, পরের কাজটা শুরু করে দিন। আপনি কি ওয়াল্ট ডিজনির নাম শুনেছেন? না শুনলে ডিজনি কার্টুনের নাম তো অবশ্যই শুনেছেন। ডিজনি স্টুডিও যখন অ্যানিমেশন কার্টুন বানানো শুরু করে তাদের প্রথম স্টুডিও কিন্তু আলাদা, তাদের প্রথম স্টুডিও কিন্তু দেউলিয়া হয়ে যায়। 1930-এর মাঝামাঝি সময় পর্যন্ত ডিজনি স্টুডিও থেকে 400-র বেশি কার্টুন বানানো হয়। বেশিরভাগই ছিল ছোট পরিসরের কার্টুন। দর্শন জনপ্রিয়তা পায়, কিন্তু এগুলো বানাতে স্টুডিও খরচ অনেক বেশি ছিল, ক্রমাগত লস হচ্ছিল। তারপর স্নো হোয়াইট এবং 7 ড্রফট কার্টুনটি সবকিছু বদলে দেয়। এটা 1938 সালের প্রথম 6 মাসে 8 মিলিয়ন তথা প্রায় 86 কোটি টাকা আয় করে। এই লভ্যাংশ দিয়ে কোম্পানি পূর্বের সব বকেয়া পরিশোধ করে দেয়, মূল কর্মচারীদের অতিরিক্ত বোনাস দেয়। এমনকি কোম্পানি বারব্যাংকে স্টুডিওর জন্য নতুন জায়গাও ক্রয় করে। একে লং টেল ইফেক্ট অর বোরোয়িং পয়েন্ট বলা হয়। পানি ফোটাতে বয়লিং পয়েন্ট
তত্ত্ব কাজে লাগানো হয়। ধরুন পানি ফোটাতে 10 মিনিট সময় লাগবে, কিন্তু প্রথম 9 মিনিট পর্যন্ত আপনি যদি চুলার সামনে দাঁড়িয়ে থাকেন তবে মনে হবে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, কিন্তু পানি গরম হচ্ছে না। পানি 99 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছালেও ফুটে না। যেই না 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটলো, সাথে সাথে পানি ফুটে বাষ্প হতে শুরু করবে। এটা কি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বৃদ্ধি হয়েছে, নাকি শুরু থেকে 99 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসা এবং তারপরও আরও গরম হওয়ার কারণে 1 ডিগ্রি বেড়েই সেটা বাষ্প হতে পরিণত হয়েছে? মনে করুন আপনি 1900 সাল থেকে 2019 সাল পর্যন্ত 100 টাকা করে মাসে সঞ্চয় করেছেন। এখন এই সঞ্চয় আপনি আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। শেয়ার মার্কেটের ঊর্ধ্বগতি বা নিম্নগতি যাই হোক না কেন, আপনি বিনিয়োগ করেই যাবেন। ধরি এই বিনিয়োগকারীর নাম হলো রহিম। এখন অর্থনৈতিক মন্দার সময় সবাই একটু ভয়ে ভয়ে থাকে। আপনি হয়তো অর্থনৈতিক মন্দার সময় 100 টাকা করে মাসে বিনিয়োগ করতে চান না। যখন মন্দা চলছে তখন আপনি নগদ টাকা সঞ্চয় করে রাখলেন। মার্কেট যখন আবার স্বাভাবিক হবে তখন বিনিয়োগ করলেন। ধরি এই বিনিয়োগকারীর নাম বেলাল। এবার ধরুন মন্দা ঠিকভাবে শেষ হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে? তাই আপনি হয়তো মন্দা আসছে এটা অনুমান করে আপনার সব শেয়ার মন্দার 6 মাস আগে বিক্রি করলেন, আবার মন্দার 6 মাস পরে বিনিয়োগ করলেন। এই বিনিয়োগকারীর নাম ধরি বাবু। এখন এই তিনজন বিনিয়োগকারীর অর্থের পরিমাণ কত দাঁড়াতে পারে? রহিমের টাকার পরিমাণ হয় 4,60,00,000, বেলালের 2,10,00,000 আর বাবুর 1,90,00,000 টাকা। দেখা যাচ্ছে রহিম প্রায় দ্বিগুণ আয় করেছে। দেখুন 1990 সাল থেকে 2019 সাল পর্যন্ত 1428টি মাস রয়েছে। তার মধ্যে অর্থনৈতিক মন্দা ছিল 300টি মাসে। প্রায় 1/5 সময় শেয়ার বাজারে মন্দা ছিল, কিন্তু বাদবাকি সময় এগিয়ে গেছে। এটাই একজন বিনিয়োগকারীকে সফলতা নির্ধারণ করে দেয়। আপনি ভালো সময়ে কত দারুণ দারুণ জায়গা ঘুরছেন অথবা ঘুরেননি তা মূল বিষয় নয়। আসল কথা হচ্ছে পরিস্থিতি যখন ভয়ানক, সবাই যখন ভয়ের মধ্যে আছে, তখন আপনি শৃঙ্খলার সাথে আচরণ করতে পারছেন কিনা। এরই সাথে শেষ হলো অধ্যায় 6। আপনারা শুনছেন মর্গান হাউসেলের লেখা বই দ্য সাইকোলজি অফ মানি। দ্য সাইকোলজি অফ মানি, অধ্যায় 7, মুক্তি বা ফ্রিডম। টাকা পয়সা থাকার সবচেয়ে বড় সুবিধা কি? আপনি আপনার সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। এটাই সবচেয়ে বড় সুবিধা। সুখ একটি জটিল বিষয়, কারণ প্রত্যেক মানুষের জীবনবোধ আলাদা। মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী অ্যাঙ্গাস ক্যাম্পবেল মানুষের বিভিন্ন মানসিক ব্যাধি যেমন বিষণ্ণতা, উদ্বেগ, সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগের উপর গবেষণা চালায়। তিনি জানতে চেয়েছিলেন কোন বিষয়গুলো মানুষকে আনন্দিত করে। 1981 সালে তার প্রকাশিত বই দ্য সেন্স অফ ওয়েলবিং ইন বইটির মধ্যে তিনি বর্ণনা করেন মনোবিজ্ঞানীরা যা ধারণা করে সাধারণ মানুষ তার চেয়ে বেশি সুখী। সুখের ধারণাটা বিজ্ঞানীদের সংজ্ঞার চেয়ে মানুষের জীবনে খুব সহজ। একজন মানুষের মধ্যে তার জীবনকে নিয়ন্ত্রণ করার দৃঢ় অনুভূতি তার জীবনকে আনন্দিত করে তোলে। এই অনুভূতি খুব মূল্যবান। অল্প পরিমাণ সম্পদ থাকার মানে এই নয় যে আপনার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, বরং আপনি অসুস্থ হলে কয়েক দিনের জন্য আপনি কাজ থেকে ছুটি নিতে পারবেন। সেই সক্ষমতাই হলো আসল জিনিস। জীবন মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। এজন্য বিনিয়োগ পরামর্শকরা বলেন অন্তত 6 মাসের জরুরি খরচ সঞ্চয় করে রাখতে। লেখক মর্গান হাউসেল ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসাবে চাকরি জীবন শুরু করেন। তিনি মনে করেছিলেন তিনি লটারি জিতে গেছেন, কারণ এই ধরনের চাকরিতে অঢেল টাকা পয়সা। কিন্তু সমস্যা হচ্ছে এই ধরনের চাকরিতে প্রচুর চাপ, যা বাইরে থেকে সাধারণ মানুষ বুঝতে পারে না। কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত 12টা বেজে যেত, তবু যেন কাজ শেষ হতোই না। ছুটির দিনেও কাজ করার প্রচলন ছিল। লেখক এমন দাসত্বের জীবনে অনেক টাকা পয়সার বিনিময়েও সেটাকে মেনে নিতে পারছিলেন না। 1 মাস চাকরি করেই ক্ষান্ত দেন। পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি রকফেলার সম্পর্কে তার এক কর্মচারী মন্তব্য করে, তিনি অন্য সবাইকে কথা বলতে দেন, চুপচাপ বসে সবার কথা শোনেন। রকফেলার তার মিটিংয়ে প্রায়ই একটি কবিতা আবৃত্তি করতেন। একটি জ্ঞানী বুড়ো পেঁচা গাছের উপর বাস করত। সে যত বেশি দেখত ততই কম কথা বলতো, সে যত কম কথা বলতো তত বেশি শুনতো। আমরা কেন সেই জ্ঞানী বুড়ো পেঁচার মতো হতে পারি না? রকফেলারের কাজ ছিল চিন্তা করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া। তিনি মাথার ভেতর চিন্তা ভাবনা করে বুদ্ধি বের করতেন। তার বেশিরভাগ সময় এবং শক্তি ব্যয় হতো সৃজনশীল চিন্তায়। দিনের বেশিরভাগ সময় তিনি চুপচাপ বসে থেকেও বেশিরভাগ মানুষ মনে করত সে অবসর সময় কাটাচ্ছে। ক্রমাগত সে এই সময়ে নিজের মনের ভেতর চিন্তা করে যেতেন, সমস্যা নিয়ে ভাবতেন।
অর্থনীতিবিদ রবার্ট গার্ডনের মতে 1870 সালে 46% কাজ ছিল কৃষিখাতে, 35% শিল্প খাতে। তখন গায়ে গতরে খাটাই ছিল কাজ। আপনি অবিরাম পরিশ্রম করে যাবেন, শরীরে ঘাম ফেলবেন, এটা দেখা যাচ্ছে, ছোঁয়া যাবে, তবেই কাজ হবে। কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। আজকে 30-80% কাজ হচ্ছে ম্যানেজার, কর্মকর্তা আর পেশাদারদের কাজ। সেসব কাজ হাতের শ্রমের চেয়ে মাথার চিন্তা ভাবনা বেশি দরকার হয়। এগুলো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণমূলক কাজ। এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না। তাছাড়া আরও 41% কাজ রয়েছে সেবামূলক কাজ, যেখানে হাতের কাজের পাশাপাশি আপনাকে চিন্তা ভাবনা চালিয়ে যেতে হয়। বর্তমানে এটা আবার আরেকটা সমস্যায় পরিণত হয়েছে। এখন আমরা অফিসে না থাকলেও অফিসের কাজ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। আমরা ক্রমাগত আমাদের মাথাকে সৃজনশীল চিন্তা ভাবনায় ব্যবহার করার ফলে বাসায় গেলেও সেটা সমাধান না হওয়া পর্যন্ত মাথায় ঘোরাতে থাকি। তারপর প্রযুক্তিগত যন্ত্রগুলোর ব্যবহার নিশ্চিত করুন। কম্পিউটার আমাদেরকে আমাদের কারখানার বড় বড় মেশিনে যেসব কাজ করতে হতো সেসব পরিবেশ থেকে রক্ষা করেছে। কিন্তু বর্তমানে জ্ঞানভিত্তিক কর্মী যাদের ল্যাপটপ এবং স্মার্টফোন আছে, তারা যে কোনো জায়গায় থেকে কাজ করতে পারছে। এর ভালো মন্দ উভয় দিক আছে। একজন কর্মী হয়তো মালদ্বীপে ছুটিতে কাটাতে গেছে, আর রাত 2টার সময় নিউ ইয়র্ক বা টোকিওর অফিসের কাজ সে ল্যাপটপে ছেড়ে নিচ্ছে। এতে করে আমার মনে হয় পূর্বের তুলনায় বর্তমানে আমাদের প্রজন্মের হাতে নিজেদের সময়ের উপর বেশি নিয়ন্ত্রণ কমে গেছে। এর সমাধান কি? আমাদের প্রথম কাজ হবে কোন কাজগুলো আমাদের আনন্দিত করে এবং কোনগুলো আনন্দিত করে না এটা খুঁজে বের করা। তারপর সেই অনুযায়ী কাজ করা। জেরিস্টোরসিস তথা মানুষের বয়স বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে যারা পড়াশোনা করে, এমন একজন শিক্ষাবিদ কার্ল পিলোমার আমেরিকার প্রায় 1000-এরও বেশি বয়স্ক মানুষদের সাক্ষাৎকার নেন। তিনি তাদের অভিজ্ঞতার আলোকে তাদের জীবন দর্শন সম্পর্কে জানতে চান। তার বিখ্যাত বই 30 লেসন ফর লিভিং এ গবেষণার মূল রহস্য উদ্ঘাটন হয়। একজন মানুষও বলল না যে সুখী হতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে অথবা তোমার চাওয়া মতো জিনিস কিনতে টাকা রোজগার করতে হবে। একজন মানুষও বলল না যে তোমার আশপাশের লোকেদের মতো তোমাকে ধনী হতে হবে অথবা তাদের থেকেও ধনী হয়ে তোমাকে দেখিয়ে দিতে হবে। একজন মানুষও বলল না যে তোমার কর্মক্ষেত্রের উপর সবকিছু বিলিয়ে দাও, ভবিষ্যৎ কেউ জানে না। এই কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নাও থাকতে পারে, তাই একটা কর্মক্ষেত্রের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়া বিপজ্জনক। তারা মূলত গুরুত্ব দিয়েছে গুণগত মানসম্পন্ন এবং ঘনিষ্ঠ বন্ধুত্বের উপর, নিজের চেয়ে বড় কিছুর সাথে যুক্ত থাকার প্রতি এবং নিজের পরিবার, বিশেষ করে নিজেদের সন্তানদের সাথে বাধাহীন সময় কাটানোর দিকে। পিলেমার লিখেন, তোমার ছেলে মেয়ে তোমার টাকা পয়সা বা টাকা পয়সা দিয়ে যা কিছু কিনা যায় তার থেকে অনেক বেশি তোমাকে চায়। বিশেষভাবে বললে তারা শুধু তোমাকে চায়, যাতে তুমি তাদের সাথে মধুর সময় বিনিময় করো। এই হচ্ছে টাকা পয়সা থাকার সবচেয়ে বড় সুবিধা। আপনি আপনার সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। এরই সাথে শেষ হলো মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটির 7ম অধ্যায়। আপনারা শুনছেন মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি, অধ্যায় 8, ম্যান ইন দ্য কার প্যারাডক্স। আপনার কাছে যত সম্পদ আছে তা নিয়ে আপনি নিজে যতটা গর্ব অনুভব করেন, লোকজন কিন্তু ততটা কেয়ার করে না। লোকে কি ভাবে, আমরা অনেকেই এমন অনেক কাজ করি যা আমাদের আশপাশের মানুষরা কি ভাবে তা বিবেচনা করে। বড় হোটেলের খানসামা হিসাবে কাজ করলে একটা সুবিধা হচ্ছে দুনিয়ার যত দামি দামি গাড়ি আছে তা পার্ক করার বাহানায় চালানোর সুযোগ পাওয়া যায়। লেখক মর্গান হাউসেল একটা সময় একটি বড় হোটেলের ভেল্টের তথা খানসামা হিসাবে কাজ করত। তিনি হোটেলে আগত অতিথিদের নানান গাড়ি যেমন ফেরারি, ল্যাম্বরগিনি, রোলস রয়েলস সহ দুনিয়ার তাবর দামি গাড়িগুলোর পার্ক করার সুযোগ পেয়েছেন। গাড়ি পার্ক করতে গিয়ে তিনি একটি অভিজ্ঞতার সম্মুখীন হন। গাড়ির চালক মনে করে লোকজন সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে। মানুষ ভাবছে আমি কত স্মার্ট, কত ধনী, আমার রুচি আছে, বা নিশ্চয়ই আমি গুরুত্বপূর্ণ কেউ। আসলে কি তাই? আপনি নিজে চিন্তা করে দেখুন তো, যখন কেউ অনেক দামি একটা গাড়ি নিয়ে আপনার সামনে দিয়ে চলে যায়, আপনি কি চিন্তা করেন? ওই লোকটা একটা অসাধারণ গাড়ি চালিয়ে যাচ্ছে। এটা না চিন্তা করে আপনি চিন্তা করেন, বাহ, আমার যদি এমন একটা গাড়ি থাকতো, তবে মানুষ চিন্তা করতো আমি অসাধারণ একটা মানুষ। এখানেই প্যারাডক্স। আপনি মনে করেন লোকজন আপনার ধন সম্পদ দেখে আপনার প্রশংসা করবে, আর বাস্তবে সেই লোকজন আপনাকে প্রশংসা করার বদলে কেবল ধন সম্পদের প্রশংসা করে। তারা মূলত আপনার ধন সম্পদকে তাদের নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের পছন্দ ও প্রশংসিত হওয়ার মাপকাঠি হিসেবে দেখে। সোজা কথা হচ্ছে, লোকজন আপনাকে দেখে না, আপনার দামি গাড়ি দেখে। আর সেই দামি গাড়ি লোকজন কিনতে পারলে, চালাতে পারলে
অন্যরা তাকে নিয়ে কি চিন্তা করছে সেই ভাবনায় মশগুল। আপনি যদি মনে করেন মানুষ আপনার ধন সম্পদ দেখে আপনাকে সম্মান ও প্রশংসা করবে, তাহলে তা কখনোই পাবেন না। কারণ লোকজন আপনার ধন সম্পদ অনুপাতে আপনাকে প্রশংসা করবে না। যদি সত্যি আপনি সম্মান এবং প্রশংসা পেতে চান, তবে সেটা কিভাবে অর্জন করা যায় সেই ব্যাপারে সতর্ক হন। মনে রাখবেন, নম্রতা, দয়া এবং সহানুভূতি আপনাকে আপনার ধন সম্পদের চেয়েও বেশি সম্মান ও প্রশংসা এনে দেবে। অধ্যায় 9। আপনারা শুনছেন মর্গান হাউসেলের লেখা বই দ্য সাইকোলজি অফ মানি। আসল সম্পদ হচ্ছে যা আপনি দেখতে পান না। আপনার অনেক টাকা আছে, এটা মানুষকে দেখানোর জন্য যদি টাকা পয়সা খরচ করতে থাকেন, তাহলে এটাই হবে দ্রুত টাকা পয়সা শেষ করার সবচেয়ে বড় কারণ। লেখক মর্গান হাউসেল রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে অনেক নামি দামি মানুষকে দেখতেন। অনেকেই দামি দামি গাড়ি নিয়ে আসতেন। প্রথম প্রথম তিনি ভেবেছেন এসব গাড়ির মালিকরা মনে হয় অনেক টাকার মালিক, কিন্তু কিছুদিন যাওয়ার পর তিনি বুঝতে পারলেন এদের অনেকেই মাঝারি লেভেলের সফল ব্যবসায়ী, যারা তাদের আয়ের একটা বিরাট অংশ শুধু এই গাড়ির পেছনেই খরচ করছে। লেখকের একজন সহকর্মী ছিল, তার নাম ছিল রজার। সে চাকরির পাশাপাশি আর কি করত তা তাদের জানা ছিল না। রজার সবসময় নামি দামি ব্র্যান্ডের হুন্ডা নিয়ে রেস্টুরেন্টে আসতো। হঠাৎ একদিন দেখলাম রজার একটা পুরনো হুন্ডায় চড়ে রেস্টুরেন্টে এলো। পরের সপ্তাহেও একই দৃশ্য। ঘটনা কি? লেখক জিজ্ঞেস করলেন, তোমার নামি দামি ব্র্যান্ডের হুন্ডার কি আছে, সেটার কি হয়েছে? সে বলল তার গাড়িটি ঋণ খেলাপির দায়ে ব্যাংক ক্রোক করে নিয়ে গেছে। একথা শুনে লেখক সহ অন্যরা লজ্জা পেল, কিন্তু রজার এমনভাবে প্রতিক্রিয়া করলো যেন এটা কিছুই না। তার সম্পর্কে তাদের সব উচ্চ ধারণার অবসান ঘটল। লস অ্যাঞ্জেলাস কেন দুনিয়ার আনাচে কানাচে রজারদের মতো এমন ভুয়া ভাব নেয়া অনেক মানুষ রয়েছে যাদের দ্বারা পূর্ণ। আমরা সাধারণত একজন মানুষকে সামনে যা দেখি তাই দিয়ে বিচার করি, কারণ তার সম্পর্কে পুরো ধারণা পেতে অন্যান্য তথ্য সামনে নেই। তাই দৃশ্যমান জিনিস দিয়ে বিচার করতে হয়। কিন্তু আসল সম্পদ হচ্ছে কি তা দেখা যায় না। আসল সম্পদ এমন জিনিস যা কখনো দেখা যায় না, কিন্তু সেটা অনুভব হয়। বিখ্যাত গায়িকা রিহানার একটা ঘটনা বলি। তিনি অতিরিক্ত খরচ করার ফলে দেউলিয়া হয়ে যান। তখন তার ম্যানেজারের বিরুদ্ধে মামলা করেন। তার আর্থিক উপদেষ্টা কোর্টে বলেন, মহামান্য আদালত, এটা কি কাউকে বলে দেওয়ার কথা যে আপনি যদি অযথা জিনিসপত্র কিনতে থাকেন, তাহলে আপনি প্রকৃতপক্ষেই সেই জিনিসপত্র শেষ করছেন না, বরং আপনি টাকা শেষ করছেন। সত্যি কথা বলতে, আর্থিক উপদেষ্টা হলে এটাও আপনার বলে দিতে হবে। এমন প্রশ্নের জবাব হ্যাঁ হবে। অনেকেই দেখবেন বলে আমি কোটিপতি হতে চাই। তারা আসলে বলতে চায় তারা কোটি টাকা খরচ করতে চায়। এটা কি কোটিপতি হওয়ার বিপরীত জিনিস নয়? ধনী হওয়ার একমাত্র উপায় হলো আপনার কাছে থাকা অর্থ ব্যয় না করা, জমাকৃত অর্থ জমিয়ে রাখা, খরচ না করা। এটা শুধু ধন সম্পদ গড়ার একমাত্র উপায়ই না, বরঞ্চ এটা ধন সম্পদের গ্রহণযোগ্য সংজ্ঞাও। ধনী হওয়ার আর ধনী থাকার মধ্যে বিরাট পার্থক্য আছে, আর সেই পার্থক্য এই সংজ্ঞায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এটা শুধু কথার কথা না। এই কথার কথা না জানা লোকজন সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। এরই সাথে শেষ হলো অধ্যায় 9। আপনারা শুনছেন মর্গান হাউসেলের লেখা বই দ্য সাইকোলজি অফ মানি। অধ্যায় 10। টাকা পয়সা সঞ্চয় করুন। এই একটা মাত্র জিনিস যেটা আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, আর এর ফলে আপনার জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে চাওয়া সেটা পেতে পারেন। কত অসাধারণ, তাই না? জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত চাওয়া কি? টাকা, আরো টাকা, তাই তো? টাকা দিয়ে আপনি কি করবেন? টাকা দিয়ে আপনি এমন সব জিনিস কিনবেন যা আপনার বর্তমান অবস্থার যেসব সমস্যা তা দূর করতে পারে। হয়তো বাড়ি কিনবেন, বাসস্থান বা নিরাপত্তার সমস্যা দূর করবেন। গাড়ি কিনবেন, যাতায়াত সুবিধা বা লোকজনকে দেখানোর মাধ্যমে সম্মান ও প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ করবেন। আর সেটা তখনই সম্ভব হবে যখন আপনি টাকা পয়সা সঞ্চয় করতে শুরু করবেন। টাকা পয়সা সঞ্চয় করার কথা তো সবাই জানে, কিন্তু সঞ্চয় করে না কেন, সেটা নিয়েই আমরা কথা বলবো। সাধারণত লোকজন ইনকামের একটা লেভেলে যাওয়ার পর 3 ভাগে বিভক্ত হয়ে যায়। 1, যারা সঞ্চয় করে। 2, যারা সঞ্চয় করতে পারবে না বলে চিন্তা করে। 3, যারা সঞ্চয় করার চিন্তাই করে না। এখন কথা বলবো পরের 2 ধাপের লোকজনকে নিয়ে। প্রথম কথা হচ্ছে, এই আইডিয়াটা সহজ হলেও সবাই একে উপেক্ষা করে। যেমন বাতাসের মধ্যে থেকে মানুষ ভুলে যায় যে সে বাতাস গ্রহণ করছে। তো আইডিয়াটি হচ্ছে, আপনার ইনকাম অথবা নানা ধরনের বিনিয়োগ থেকে যে লভ্যাংশ পান তার সাথে সম্পদ গড়ে তোলার সম্পর্ক খুব কমই থাকে। সম্পদ গড়ার অন্যতম জায়গা হচ্ছে সঞ্চয়ের হার। আপনি কত কম বা বেশি সঞ্চয় করছেন তার উপর আপনার ধন সম্পদ গড়ে ওঠার সম্ভাবনা নির্ভর করে। দক্ষতা কি জিনিস সেটা নিয়ে ছোট একটা গল্প বলা যাক।
1970 সালের দিকে গবেষকরা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বললেন, যেই হারে পৃথিবীতে মানুষ জীবাশ্ম জ্বালানি বিশেষ করে তেলের ব্যবহার করছে, এতে করে দুনিয়ার তেল বেশি দিন টিকবে না, সব শেষ হয়ে যাবে। কিন্তু আমরা তো এখনো তেল ব্যবহার করেই গাড়ি চালাচ্ছি। আল্লাহকে ধন্যবাদ, যদিও বর্তমান দুনিয়ায় যে তেল ছিল তাই আছে, কিন্তু আমরা আমাদের গাড়ির ইঞ্জিনগুলোতে আগের থেকে অনেক বেশি দক্ষ তেল সাশ্রয়ী যন্ত্র তৈরি করতে পেরেছি। এভাবেই আমরা একই পরিমাণ তেল দিয়ে বর্তমানে প্রায় দ্বিগুণ কাজ করতে পারছি। আপনার টাকা পয়সা ব্যবহারের ক্ষেত্রেও এই কথাটা সত্য। আপনি নানা জায়গায় বিনিয়োগ করেন, মনে রাখবেন এসব বিনিয়োগের রিটার্ন থেকে পাওয়া লভ্যাংশ থেকে আপনি যেমন আরও সম্পদশালী হতে পারবেন, আবার বিনিয়োগে লস খেলে গরিবও হতে পারেন। যে কোনো বিনিয়োগে যেমন লাভের আশা থাকে, তেমন ঝুঁকিও থাকে। একটি বিনিয়োগ কৌশল কাজ করবে কিনা, এটা কতক্ষণ কাজ করবে এবং বাজার অবস্থা আপনার অনুকূলে কিনা প্রভৃতি বিষয় সবসময় সন্দেহের মধ্যে থাকে। তাই কেউ আপনাকে লাভের কথা বলে বিনিয়োগ চাইলেই লাভ দিয়ে বিনিয়োগ করার আগে ঝুঁকির ব্যাপারটা মাথায় রাখুন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার কাছে ধন সম্পদের যে মূল্য তা আপনার চাওয়া এবং প্রয়োজনের সাথে সম্পৃক্ত। মনে করুন আপনি ও আমি দুজনই বিনিয়োগকারী, দুজনের এই সম্পদের মালিক। আমি 10 লাখ টাকা একটা শেয়ারে বিনিয়োগ করলাম যেখানে বছরে 8% রিটার্ন দেয়, আর আপনি 10 লাখ টাকা অন্য এক শেয়ারে বিনিয়োগ করলেন যেখানে বছরে 12% রিটার্ন দেয়। এখন ধরুন আমি আপনার চেয়ে টাকা পয়সা খরচের ব্যাপারে বেশি দক্ষ। আমি লাইফস্টাইল বা জীবনযাত্রার অবস্থা, ব্যবস্থা ও পদ্ধতি মিতব্যয়ী। আমি আমার আয়ের অর্ধেক টাকাতেই বেশ সুখে জীবনযাপন করছি। ব্যাংকের সঞ্চয়ের টাকা ব্যাংকেই আছে, শেয়ার থেকেও লভ্যাংশ খরচ করে ফেলি না, সেই টাকা পুনরায় বিনিয়োগ করি। কিন্তু আপনি আমার মতো এই সম্পদের মালিক হওয়া সত্ত্বেও খরচের ব্যাপারে বেশ হাতখোলা। আপনি আপনার বিনিয়োগ থেকে আমার চেয়ে বেশি রিটার্ন পান, কিন্তু বছর শেষে আপনার বেহিসাবি খরচের দরুন আপনার সঞ্চয় তো থাকছেই না, বরঞ্চ ঋণ করে চলতে হচ্ছে। এখন আপনি বলুন তো, এইভাবে দুজন মানুষ 20 থেকে 30 বছর চললে কে কোথায় গিয়ে দাঁড়াবে? কার সম্পদ কেমন হবে? ঠিকই ধরেছেন, একজন রাস্তার ফকির হবে, আরেকজন বিল্ডিং এর মালিক থাকবে। যাই হোক, আমি বলতে চাচ্ছি বেশি রিটার্ন, লভ্যাংশ বা আয় করলেই যে কেউ ধন সম্পত্তির মালিক হয়ে যাবে এটা নিশ্চয়তা নেই। তৃতীয় কথা হচ্ছে, একটা লেভেলের ইনকাম করার পর আপনার উচিত আপনার ইগো বা অহংকারের জায়গাটাকে দমন করা। চতুর্থ কথা হচ্ছে, সঞ্চয় করার সামর্থ্যের ব্যাপারটা মানুষ যতটা মনে করে তার থেকে বেশি সামর্থ্য তারা রাখে। আপনি সঞ্চয় করলে কম খরচ করবেন, কম খরচ হবে যদি আপনি কম আকাঙ্ক্ষা রাখেন, মানে চাওয়া কমান। পঞ্চম কথা হচ্ছে, টাকা সঞ্চয় করার জন্য নির্দিষ্ট কোনো কারণ দরকার নেই, কোনো কারণ ছাড়াও টাকা পয়সা সঞ্চয় করা যায়। শেষ কথা হচ্ছে, নমনীয় হন, বেতের মতো সহজে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে বাঁকানো সহজ, কিন্তু ভাঙা কঠিন। আর এইখানে আসে ধন সম্পদের অদেখা শক্তির কথা। এই নমনীয়তাই হচ্ছে ধন সম্পদের অদেখা শক্তি। এতে করে আপনি আপনার সময়ের উপর নিজের নিয়ন্ত্রণ তৈরি করতে পারেন, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদিও এটা চর্মচক্ষুতে দেখা যায় না। এরই সাথে শেষ হলো অধ্যায় 10। আপনারা শুনছেন মর্গান হাউসেলের লেখা বই দ্য সাইকোলজি অফ মানি। অধ্যায় 11, দ্য সাইকোলজি অফ মানি। কাণ্ডজ্ঞান যুক্তির থেকে বড়। কাণ্ডজ্ঞান সম্পন্ন হবেন নাকি যুক্তিযুক্ত আচরণ করবেন? সাধারণত শীতল রক্ত বিশিষ্ট বুদ্ধিমান যুক্তিমান মানুষ হওয়ার চেয়ে কাণ্ড জ্ঞান সম্পন্ন আচরণ করাই উত্তম। আপনি তো আর স্প্রেডশিট না যে অঙ্কের সূত্রের মতো অক্ষরে অক্ষরে চলবেন। আপনি মানুষ। মানুষ আবেগপ্রবণ, পদে পদে ভুল করবে, ভুল থেকে শিক্ষা নেবে, আবার সামনে এগিয়ে যাবে। 19 দশকের একজন চিকিৎসক ছিলেন যার নাম জুলিয়াস ওয়াগনার জেতেরেক। তার দুটি অসাধারণ গুণ ছিল। তিনি খুব দ্রুত রোগের উপসর্গ দেখে রোগ বলে দিতে পারতেন, আর অন্যরা যেখানে ভিন্ন বা নতুন ঔষধের ব্যবস্থা প্রয়োগ করতে ভয় পেত, সেখানে তিনি সাহসিকতার সাথে নতুন নতুন পরীক্ষা চালাতেন। ওয়াগনার সর্বপ্রথম সিসিলিস রোগের চিকিৎসা হিসেবে টাইফয়েড, ম্যালেরিয়া এবং গুটি বসন্তের অল্প মাত্রার ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রয়োগ করেন। তিনি রোগীদের এসব রোগের স্বল্প মাত্রার ইনজেকশন দিতেন। এতে করে রোগীর জ্বর আসতো এবং সিসিলিস রোগের জীবাণু ধ্বংস হতো। ওয়াগনার এজন্য 1927 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান। তিনিই প্রথম দেখান যে জ্বর, যেটাকে আমরা সাধারণত খারাপ হিসেবে দেখি, তাও রোগ সারাতে কাজে লাগতে পারে। সারা পৃথিবীতে মানুষজন জ্বর হলে সেটাকে কমাতে কত কিছু করে। রোমানরা মন্দিরে তাবিজ রাখত জ্বর কমানোর আশায়। বর্তমানে অনেকেই কথায় কথায় যেমন নাপা ট্যাবলেট খায়, কিন্তু জ্বর যে সবসময় খারাপ তা না। অসংখ্য গবেষক জ্বরের মধ্যে ভালো কিছু দেখেছেন, যেমন অসুস্থ শিশুদের জন্য 100 থেকে 104 ডিগ্রি স্বাভাবিক জ্বর ভালো। কিন্তু এটা তো বিজ্ঞান। কোনো বাবা বা তার সন্তানের
104 ডিগ্রি জ্বর হলে কি সেটাকে ভালো হিসাবে দেখবে? না, কখনোই না। না কোনো রোগী, ডাক্তার বা ঔষধ কোম্পানি জ্বরকে ভালো বলবে। যাই হোক, কোনো পন্থা, উপায় বা কলাকৌশল যদি জীবনের সাথে খাপ না খায় তবে তা অসঙ্গতিপূর্ণ। সেটা যতই যৌক্তিক হোক না কেন, মানুষ সহজে তা মেনে নিবে না। আপনারা শুনছেন দ্য সাইকোলজি অফ মানি কমপ্লিট অডিও বুক, অধ্যায় 12, সারপ্রাইজ। ইতিহাস হচ্ছে সময়ের সাথে সাথে সমাজের যেসব পরিবর্তন ঘটেছে তার বিবরণ, কিন্তু একে দেখা হয় ভবিষ্যতের পথ প্রদর্শক হিসেবে। এটা কি আপাতবিরোধী ব্যাপার না? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক স্টক সেগান একবার বলেছিলেন, যারা ইকোনমি বা ইনভেস্টমেন্ট মার্কেট নিয়ে চিন্তা ভাবনা করে তাদের উচিত দেয়ালের এই উক্তি ঝুলিয়ে রাখা, যা আগে কখনো ঘটেনি তা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। এমন ঘটনা ঘটার সম্ভাবনা সবসময়ই উজ্জ্বল। যারা অতীত দেখে ভবিষ্যতের বাজার সম্পর্কে ধারণা করে তাদের আমি বলি ইতিহাসবিদ, অথচ ভবিষ্যৎ বক্তা হওয়ার ভ্রান্তি তাদের মধ্যে রয়েছে। এই ধরনের ভ্রান্তিতে অনেককেই বিনিয়োগ করে থাকে, অতীত তথ্যের উপর বেশি নির্ভরশীল হয়ে ভবিষ্যতের দিক নির্দেশনা দেওয়া। অথচ ভবিষ্যৎ এমন একটি ক্ষেত্র যেখানে নিত্য নতুন জিনিসের উদ্ভাবন ও পরিবর্তন হচ্ছে মূল। আসলে বিনিয়োগকারীদেরও দোষ দেওয়া যায় না, তারা তো মানুষ। বিনিয়োগকারীরা বিনিয়োগের ব্যাপারে অঙ্কের সূত্রের মতো মনে করে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে 2+2=4 হলেও বাস্তবে দুজন মানুষের সিদ্ধান্ত মিলে 40,000ও হতে পারে, আবার 40,000 লসও হতে পারে। মার্কেটে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। বিখ্যাত পদার্থবিজ্ঞানী চার্লস ফারম্যান বলেন, ভাবুন তো, ইলেকট্রনের যদি মানুষের মতো অনুভূতি থাকতো তাহলে পদার্থবিজ্ঞান বিষয়টা কতটা কঠিন হয়ে যেত। বিনিয়োগকারীদের অনুভূতি আছে, তারা আমাদের মতোই মানুষ। এ কারণে এমন মানুষ অতীতে যা করেছে তার উপর ভিত্তি করে তারা পরবর্তী সময়ে কি করবে তা অনুমান করা কঠিন। মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষা কখনোই স্থির থাকে না। এটা সংস্কৃতি প্রজন্মের সাথে সাথে পরিবর্তিত হয়, চাহিদার মাত্রাও তারতম্য ঘটে। তাই মার্কেটের অতীত ঘটনা দেখে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা কঠিন। এমন অনেক ব্যক্তি, ঘটনা ও পরিবেশ পরিস্থিতি আছে যা আগে থেকে অনুমান করা যায় না, যেমন অ্যাডলফ হিটলার, জোসেফ স্ট্যালিন, মাও সেতুং, গ্যাব্রিলো প্রিসপ, যার কারণে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটেছিল, থমাস আলভা এডিসন, বিল গেটস, মার্টিন লুথার প্রমুখ। আবার কিছু প্রজেক্ট, উদ্ভাবন এবং ঘটনা রয়েছে, যেমন 1930 সালে শেয়ার মার্কেটের দ্য গ্রেট ডিপ্রেশন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্য ম্যানহাটন প্রজেক্ট, ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক্স, নেটওয়ার্ক নিয়ে আমেরিকার আধুনিক গবেষণা এজেন্সি, 11 সেপ্টেম্বর বা সোভিয়েত ইউনিয়নের পতন প্রভৃতি। 2017 সালে নিউ ইয়র্কে এক প্রোগ্রামে বিখ্যাত ইসরায়েলি আমেরিকান মনোবিদ ড্যানিয়েল কহম্যানকে জিজ্ঞাসা করা হয়, শেয়ার বাজারের পূর্বাভাস যখন ভুল প্রমাণিত হয় তখন বিনিয়োগকারীদের কি শিক্ষা নেওয়া উচিত। তখন তিনি বলেন, যখনই আমরা কোনো ধরনের চমকপ্রদ ঘটনায় আশ্চর্যান্বিত হই তখন সাধারণত আমরা মনে করি আমরা ভুল করছি। অনেকেই বলে, ও আচ্ছা, এটা তো চিন্তা করিনি, যাই হোক আমি ভুল করছি, এমন ভুল আর হবে না। কিন্তু সত্যি বলতে আমাদের শেখা উচিত যে দুনিয়ার আগে থেকে অনুমান করার মতো জিনিস খুব কমই আছে। সেখানে শেয়ার বাজার বা অর্থনীতি তো আরো কঠিন একটা জিনিস। সারপ্রাইজ থেকে ঠিক ওই জিনিসটাই আমাদের শেখা উচিত, যে দুনিয়া আসলে একটা সারপ্রাইজের জায়গা, চমকপ্রদ ঘটনায় ভরপুর, বিস্মিত এক জায়গা। অর্থনীতি এবং শেয়ার মার্কেটের ভবিষ্যৎ দিক নির্দেশনার জন্য ইতিহাস থেকে দেখার দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে, কারণ অর্থনীতি এবং স্টক মার্কেটের মতো জিনিসগুলো অঙ্কের সূত্রের মতো কোনো ধরাবাঁধা নিয়মে চলে না। আপনারা শুনছেন দ্য সাইকোলজি অফ মানি, অধ্যায় 13, ভুল করার জন্য জায়গা রাখুন। প্রতিটা পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিকল্পনা যদি প্ল্যান অনুযায়ী কাজ না করে তার জন্য বিকল্প একটা প্ল্যান করে রাখা। বেঞ্জামিন গ্রাহাম অর্থনীতিতে নিরাপত্তার মার্জিন তত্ত্বের প্রবর্তন করার কারণে সুপরিচিত, মার্জিন অফ সেফটি। বিল গেটস তার কোম্পানি মাইক্রোসফটের শুরুর দিকে এমন সতর্কতার কথা বলেন। তিনি ব্যাংকে 1 বছরে কোম্পানির খরচ অগ্রিম রেখে দিতেন, যাতে করে কোনো কারণেই হোক না কেন 1 বছর পর্যন্ত যদি কোম্পানি থেকে কোনো আয় নাও আসে তবুও যেন কোম্পানি তার খরচ চালাতে পারে। ওয়ারেন বাফেটও তার বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের জন্য এই একই সতর্কতা গ্রহণ করেন। নিরাপত্তার মার্জিন কেন রাখতে হয়? কারণ দুনিয়া অনিশ্চিত বিষয়ে ভরপুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্ট্যালিন এর যুদ্ধ ছিল ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। এই গ্রাদের যুদ্ধে জার্মানি সামনের সারির সব ট্যাঙ্ক হঠাৎ করে একসাথে বোমা নিক্ষেপের সামর্থ্য হারায়, যা সবাইকে অবাক করে দেয়। ইউনিটে
104টি ট্যাঙ্কের মধ্যে মাত্র 20টি কার্যকর ছিল। এমন ঘটনা কেন ঘটে? ইঞ্জিনিয়াররা দ্রুতই সমস্যার কারণ খুঁজে পেল। কারণ হচ্ছে ইঁদুর। সামনের সারির ট্যাঙ্কগুলো যেই মাঠে ছিল সেখানে প্রচুর ইঁদুর ছিল। এসব ইঁদুর ট্যাঙ্কের বৈদ্যুতিক তার খেয়ে ফেলেছে। অদ্ভুত হলেও সত্য যে জার্মানদের কাছে তৎকালীন বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল, আর সেগুলোকে ছোট ইঁদুর অকেজো করে দেয়। জার্মানিরা সেখানে ইঁদুরের কাছে পরাজিত হয়। আপনি কি এটা আগে থেকে চিন্তা করে রাখতে পারবেন যে ইঁদুর একটা যুদ্ধের মোড়, ইভেন বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? একজন ট্যাঙ্ক ডিজাইনার কি ইঁদুরের সুরক্ষার ব্যাপারে চিন্তা করেছিল? এটা কোনো যুক্তিসঙ্গত ভাবনা না, কিন্তু বাস্তবতা এমনই সব অদ্ভুত ঘটনায় পরিপূর্ণ। আপনারা শুনছেন দ্য সাইকোলজি অফ মানি, অধ্যায় 14। আপনার মধ্যেও পরিবর্তন ঘটবে। দীর্ঘমেয়াদী পরিবর্তন পরিকল্পনা করা কঠিন, কারণ সময়ের সাথে মানুষের লক্ষ্য ও আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে। আমার এক স্কুলের বন্ধু ছিল। সে গরিব পরিবারের সন্তান ছিল। তার লক্ষ্য ছিল সে ডাক্তার হবে। তার পরিবার এবং অবস্থান থেকে কেউ ডাক্তার হবে একথা কল্পনাও করা যেত না। কিন্তু তারপরও সে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে অবশেষে তার স্বপ্ন পূরণ করে। কয়েক বছর আগে তার সাথে আমার দেখা হয়। তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছো? স্বপ্ন পূরণ করে কেমন লাগছে? সে হতাশ কণ্ঠে বলল, ভয়ঙ্কর খারাপ অবস্থা, খুব কষ্টের কাজ, মানসিক চাপ আর অতিরিক্ত কাজের প্রেসারে তার অবস্থা খারাপ করে দিচ্ছে। অথচ আজ থেকে 15 বছর আগে সে ঠিক এই পেশা এবং অবস্থানের জন্য প্রাণপণ লড়াই করছিল, আর আজকে সে হতাশ। মনোবিজ্ঞানে একটা কথা বলে যে মানুষ তাদের ভবিষ্যৎ পন্থা অনুমান করার ব্যাপারে আনাড়ি। তারপর ধরুন কেউ আইনজীবী হবে। এমন লক্ষ্য পূরণের জন্য সে স্কুল জীবন থেকেই প্রস্তুতি নিতে থাকে। অনার্সের খরচ নির্বাহের জন্য ঋণ নিল বা প্রস্তুতি নিল। এরপর যখন কাজে নামে তখন দেখে প্রচুর সময় খাটতে হয় আর বেতন খুব কম। এরপর অনেক পরিশ্রম করে টাকা পয়সা আয় করে, কিন্তু দেখে যে পরিবারকে সময় দিতে পারছে না। তখন সে কাজের সময় কমিয়ে পরিবারকে বেশি সময় দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। অথচ সে দেখে ছেলে মেয়েদের খরচা তথা পারিবারিক ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে। এরকম চলতে চলতে 50-60 বছর পার হয়ে গেলে বুঝতে পারে যে এখনো অবসর গ্রহণের মতো কোনো সঞ্চয়ই তার হাতে নেই। তখন জীবন এক অবিশ্বাস্য রকম গোলক ধাঁধার মধ্যে আটকে পড়ার মতো অনুভব সৃষ্টি করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড্যানিয়েল গিলবার্ট বলেন, আমরা আমাদের জীবনের প্রতিটি স্তরে ভবিষ্যৎ স্তরে যে মানুষটি হতে চাই তা হতে তাড়াহুড়া করি, সংগ্রাম করি, লড়াই করি। কিন্তু যেই মাত্র ভবিষ্যতের চাওয়া ব্যক্তিটি হয়ে উঠি তখন আর ব্যাপারটা আগের মতো উত্তেজনাপূর্ণ বোধ হয় না। যুবক বয়সে ছেলেমেয়েরা টাকা দিয়ে ট্যাটু উঠায়, সেই ট্যাটু লাগানোর জন্য তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা পাগল। মধ্যবয়স্ক লোকজন দ্রুত তালাক নিতে পারলে বাঁচে, যেখানে যুবক যুবতীরা বিয়ে করতে অস্থির। বৃদ্ধ বয়সের লোকজন যা ছেড়ে দিতে চায় সেটা মধ্য বয়সের লোকজন আয় করার জন্য রীতিমতো যুদ্ধ করছে। এভাবেই জীবন এবং জীবন চক্র চলছে। আমাদের উচিত আর্থিক পরিকল্পনা করার ক্ষেত্রে এক্সট্রিম কিছু না করা, যেমন জমি জমা দোকানপাট সবকিছু বেচে দিয়ে বিদেশ যাওয়ার পরিকল্পনা করা, মানে সমস্ত ডিম একই ঝুড়িতে রাখা। এই কাজটি করা যাবে না। আমাদেরকে এটাও স্বীকার করে নিতে হবে যে সময়ের সাথে সাথে আমরা পরিবর্তিত হচ্ছি। আমাদের আশপাশের অবস্থা ও পরিবেশ পরিবর্তিত হচ্ছে। সেক্ষেত্রে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটতে পারে। তাই এই পরিবর্তিত অবস্থা এবং মন মানসিকতার সহজভাবে গ্রহণ করা শিখতে হবে। আপনারা শুনছেন দ্য সাইকোলজি অফ মানি, অধ্যায় 15। কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না, সবকিছুরই একটা মূল্য দিতে হয়। অথচ সব দাম কিন্তু গায়ে লেখা থাকে না। জেনারেল ইলেকট্রিক কোম্পানি ইতিহাসে নাম করা একটি কোম্পানি। 2007 সালে এর শেয়ার মূল্য কমে দাঁড়ায় $40, তথা প্রায় 4000 টাকা। 2018 সালে তা নেমে দাঁড়ায় $60, তথা 700 টাকা। কোম্পানির সিইও জে ইফ ইমেল্ড 2001 সালে কোম্পানির দায়িত্ব গ্রহণ করেন। এই ব্যর্থতার দায় তার ঘাড়ে চাপানো হয়। তিনি 2017 সালে পদত্যাগ করেন। পদত্যাগ করার সময় তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, বাইরে থেকে দেখলে অনেক কাজই সহজ মনে হয়, কিন্তু আপনি যখন মাঠে কাজ করবেন, ওই জায়গা থেকে কাজ করবেন, তখন ব্যাপারটা মোটেও সহজ না। স্বল্পমেয়াদী বিনিয়োগকারী নিয়ন্ত্রণ সংস্থা, শ্রমিক ইউনিয়ন ও আমলাতন্ত্রের বিরোধপূর্ণ দাবিগুলোর সাথে মোকাবেলা করা মোটেও সহজ কাজ নয়। বেশিরভাগ ক্ষেত্রে থিওরির চেয়ে অনুশীলন করাটা অনেক কঠিন। আবার যখন শেয়ারের মূল্য কমে যায় তখন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখাও কঠিন। আসলে অন্য সবকিছুর মতো একজন সফল বিনিয়োগকারী হওয়া যতটা ভাবা যায় তার থেকে বেশি কঠিন। অস্থিরতা, ভয়
সন্দেহ, অনিশ্চয়তা এবং অনুশোচনা সহ নানা জিনিস আপনাকে মোকাবেলা করতে হবে। ভালো বিনিয়োগকারী হতে গেলে আপনাকে দাম দিতে হবে, মূল্য পরিশোধ করতে হবে, আর এই মূল্য জিনিসের দামে লেখা থাকে না। এখন প্রশ্ন করতে পারেন, কেন লোকজন গাড়ি, বাড়ি, খাবার, ঘোরাঘুরির জন্য টাকা খরচ করে অথচ ভালো বিনিয়োগ রিটার্ন পেতে যথাযথ দাম দিতে চায় না? এই কথাটার একটা সহজ উত্তর হচ্ছে, ভালো বিনিয়োগের রিটার্ন তাৎক্ষণিক পাওয়া যায় না। আবার এটার মূল্য সন্দেহ, অনিশ্চয়তা এবং অনুশোচনার মধ্য দিয়ে পূরণ করতে হয়, যেগুলো তো আর কাগজে লেখা থাকে না। তাহলে কি করবেন? ভালো করে দেখুন, গায়ে মূল্যের পেছনে আর কি কি লাগবে তা খুঁজে বের করুন, তারপর সেই দাম দিয়ে ভালো জিনিসটি খরিদ করুন। অধ্যায় 16, আপনি এবং আমি যারা অন্য পেশার খেলোয়াড় তাদের কাছ থেকে অর্থনৈতিক পরামর্শ নেওয়ার ব্যাপারে সাবধান থাকবেন। 90 দশকের দিকে কেউ ইয়াহু কোম্পানির শেয়ার কিনলে তাকে নিয়ে লোকজন হাসাহাসি করত, কিন্তু 2000 সালের দিকে সেই কোম্পানির শেয়ার 100 গুণ বৃদ্ধি পায়। এখানে কেউই পাগল নয়। আসল ব্যাপার হচ্ছে আপনি কোন জায়গা থেকে বিনিয়োগ করছেন। আপনি কি একজন তরুণ যে মজা করার জন্য বিনিয়োগ করছেন, নাকি আপনি একজন বৃদ্ধ যে তার সঞ্চয় বিনিয়োগ করছে, নাকি আপনি একটি বিনিয়োগ ব্যাংকের ম্যানেজার যে তার ত্রিমাসিক টার্গেট ফিল আপ করার জন্য উৎসাহী? তাই যখন কেউ টিভিতে, রেডিওতে বা পত্রিকায় বলে যে শেয়ারটা কিনুন, তখন নিজেকে সাবধান করুন, কারণ ওই বক্তা তো জানে না আপনি কে আর আপনার অবস্থান কোথায় আর আপনি কেন বিনিয়োগ করছেন। অধ্যায় 17, হতাশাবাদের প্রলোভন। আশাবাদের কথা বললে মনে হয় দোকানদার আপনার কাছে কিছু বিক্রি করার চেষ্টা করছে, আর হতাশার কথা বললে মনে হয় ওই লোকই আপনার দুঃখ বুঝছে, আপনাকে সাহায্য করবে। কিন্তু এমনটা কেন মনে হয়? সামনে যাওয়ার আগে আমরা একটু আশাবাদ ব্যাপারটাকে পরিষ্কার করে নেই। প্রকৃত আশাবাদ মানে কিন্তু অসাধারণ সবকিছু হবে ব্যাপারটা এমনটা নয়। যারা এমন চিন্তা করে তারা আত্মতুষ্টিতে ভোগে। আশাবাদ এক ধরনের বিশ্বাস যে সমস্যা থাকলেও আপনার সাথে ভালো কিছু ঘটার সম্ভাবনা বেশি। পথ চলতে গেলে বাধা আসবেই, কিন্তু বাধা থাকা সত্ত্বেও ভবিষ্যতে আপনার সাথে ভালো কিছু ঘটার সম্ভাবনা আছে। খ্যাতিমান পরিসংখ্যানবিদ হ্যান্স রোজলিং একে চমৎকারভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আশাবাদী নই, আমি একজন সিরিয়াস সম্ভাবনাবাদী। আমি সম্ভাবনা দেখি। যদিও মানুষ আশার চেয়ে নিরাশার কথাই বেশি একাত্মতা প্রকাশ করে। তার কারণ, যদিও মানব সমাজ অনেক উন্নতি করেছে, তবুও হতাশা আমার হৃদয়ের একটি কোণায় বিশেষ জায়গা জুড়ে অবস্থান করছে। তাছাড়া হতাশাবাদ আশাবাদের চেয়ে বেশি যৌক্তিক শোনায়। সতর্ক থাকতে হবে, না হলে পা পিছলে আলুর দম। আসুন একটা গল্প শুনি। একজন রাশিয়ান অধ্যাপক আইগর প্যানারিল লিখেন, 2010 সালের শেষের দিকে আমেরিকা 6 টুকরা হয়ে যাবে। আলাস্কা রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে। ক্যালিফোর্নিয়া প্রজাতন্ত্র গঠন করবে। চীনের অংশে চীনা প্রভাব থাকবে। টেক্সাস রিপাবলিক হবে। অ্যান্টার্কটিক আমেরিকা নামে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে। কানাডা উত্তর রাজ্যের একটি গ্রুপ দখল করবে। লেখকের এমন দাবি কল্পনাতীত, যা মোটেও বাস্তবসম্মত নয়। এই ধরনের গল্পকে আমরা প্যানারিক টাইপের গল্প বলতে পারি, যেখানে বর্তমান পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত এক অবস্থার পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও এই ধরনের গল্পে আশাবাদের চেয়ে নিরাশাবাদী বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। চলুন আমরা এমন একটি প্যানারিক আরেকটা গল্প বানাই। 1940 সালের শেষের দিকে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরাজিত হয়। তারা অর্থনৈতিকভাবে, শিল্প কারখানা, সংস্কৃতি ও সামাজিকভাবে বিধ্বস্ত। এমন সময় 1946 সালে দেশ জুড়ে এক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে, যেখানে একজন মানুষের জন্য প্রতিদিন 2 থেকে 2.5 হাজার ক্যালোরি খাবার দরকার। সেখানে মানুষজন এই দুর্ভিক্ষে 800 গ্রামেরও কম ক্যালোরি খাবার পাচ্ছিল। তখন যদি জাপানের কোনো পত্রিকার কোনো জাপানিজ অধ্যক্ষ লিখত যে মাথা উঁচু করে দাঁড়াও, তোমাদের জীবনকালের মধ্যেই আমরা বর্তমানের চেয়ে 15 গুণ বড় সাইজের অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করব, আমাদের স্টক মার্কেটে এত পরিমাণ মূলধন তৈরি হবে যা আজ পর্যন্ত কোনো দেশের ইতিহাস দেখেনি, আমরা বেকারত্ব দূর করব, আমরা দুনিয়ার ইলেকট্রনিক্স উদ্ভাবন এবং কর্পোরেট ব্যবস্থায় অভাবনীয় উন্নতি করব, আমরা আমেরিকার সবচেয়ে দামি দামি জায়গার আবাসন ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করব, আমেরিকা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হবে আর তারা আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অনুসরণ করবে। এ কথাগুলো লিখলে নিশ্চয়ই কেউ বিশ্বাস করতো না, কারণ তখন জাপান ছিল পারমাণবিক বোমায় আক্রান্ত এমন একটা দেশ যেখানে মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছিল। কিন্তু বর্তমানে জাপান তাই করে দেখাচ্ছে। এজন্যই বলছিলাম, আশাবাদের চেয়ে নিরাশাবাদ সম্পর্কে বললে লোকজন বেশি প্রভাবিত হয়। আপনি যদি কাউকে বলেন সামনে আপনার বিপদ আছে, তাহলে দেখবেন ঝটপট তার মনোযোগ আপনার দিকে চলে এসেছে। কেউ যদি বলে আপনি যে স্টকে বিনিয়োগ করছেন এটা
অ্যাকাউন্টিং এর চালবাজি চলছে এখানে, এরা একটা ফ্রড, আপনি সাথে সাথে অন্য সবকিছু বাদ দিয়ে তার কথা শুনে বসে যাবেন। টাকা একটা সর্বব্যাপী বিষয়, তাই যখনই কোনো এক জায়গা টাকা সম্পর্কে খারাপ কিছু শোনায়, তা অন্য বহু জায়গায় প্রভাব ফেলে। তাই লোকজন চট করে সমস্যাটা কি সেটা শুনতে বসে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, নিরাশাবাদীরা কোনো ধরনের ট্রেন্ড তৈরি হওয়ার আগেই দেখে ফেলে, পূর্বাভাস দেয় নিশ্চিতভাবে, কিন্তু তারা দেখে না যে মার্কেট কিভাবে এই ধরনের ট্রেন্ডকে গ্রহণ করে নিচ্ছে। তৃতীয় ব্যাপার হলো, যে কোনো কিছুর উন্নতি বা অগ্রগতি ঘটে খুব ধীর গতিতে, সেটা খুব কমই পরিলক্ষিত হয়, কিন্তু সমস্যা আসে ঝড়ের গতিতে, সেটা উপেক্ষা করা কঠিন। এরই সাথে শেষ হলো অধ্যায় 17। আপনারা শুনছেন দ্য সাইকোলজি অফ মানি, অধ্যায় 18। যখন আপনি যে কোনো কিছু বিশ্বাস করতে শুরু করবেন, গল্প কেন এত আকর্ষণীয়, কেন জরিপ, পরিসংখ্যান ও তথ্যের চেয়ে গল্প আমাদের কাছে বেশি প্রিয়। আপনি যখন কোনো কিছু বিশ্বাস করতে চান বা সত্য হিসাবে চান, তখন আপনি সেই ধরনের গল্প ও তথ্য খুঁজবেন যা আপনার বিশ্বাসকে আরো দৃঢ় করবে। কিন্তু গল্পের যে আরো দিক আছে, সেগুলোতে সমস্যা, বাধা, হতাশা এবং ঝুঁকির কথা বলা আছে, সেগুলো আপনি এড়িয়ে যাবেন। 2, দুনিয়া কিভাবে চলে সেই সম্পর্কে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই, কিন্তু সবার মধ্যেই দুনিয়া সম্পর্কে একটা ধারণা আছে। আমাদের কাছে অপর্যাপ্ত তথ্য থাকে, আমরা আমাদের সেই শূন্যস্থান পূরণ করি নিজেদের পছন্দ মতো তথ্য দিয়ে। অধ্যায় 19। সবকিছু যখন বুঝতে শুরু করবেন। আমরা এতক্ষণ যা কিছু শিখলাম তা আর কিছুই না, নিজের টাকা পয়সার ব্যাপারে নিজের মনোভাব কেমন সেটা। এখন পুঁথিগত বিদ্যা আর বাস্তবতা কি এক জিনিস? আমরা তো অনেক কিছুই জানি, সেই সব নিয়ম অনুযায়ী কি বাস্তবে চলতে পারি? 1931 সালে ক্লায়েন্টস হিউজ এক ডেন্টিস্টের কাছে যায় তার দাঁত দেখাতে। ডাক্তার ক্লায়েন্টসকে এনেস্থেসিয়ার ইঞ্জেকশন দিয়ে 16টা দাঁত উঠিয়ে ফেলে এবং তার টনসিলগুলো কেটে দেয়। ক্লারেন্স অজ্ঞান ছিল এবং জেগে উঠে দেখে এই অবস্থা। আর কি করবে ভেবে এভাবে থেকে। এরপর সপ্তাহখানেক পরে অস্ত্রোপচারের জটিলতার কারণে সে মারা যায়। ক্লারেন্সের স্ত্রী এটা নিয়ে কোর্টে মামলা করে। তার দাবি ছিল ক্লারেন্সকে অপারেশনের আগে অনুমতি দেওয়া হয়নি। 1931 সালের দিকে ডাক্তারের দিক থেকে মনে করা হতো রোগীর জন্য যেটা ভালো তা করতে রোগীর অনুমতি নেয়ার প্রয়োজন নেই। চিকিৎসা বিজ্ঞান একটি জটিল পেশা। ডাক্তার এবং রোগীর সম্পর্কও জটিল। প্রত্যেক রোগী আরোগ্য লাভ করতে চায়, আর ডাক্তারও চায় রোগীকে সুস্থ করতে সাহায্য করতে। কিন্তু বর্তমানে ডাক্তারের একপেশী ভূমিকাকে হ্রাস করা হয়েছে। এখন চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিকল্প তৈরি হয়েছে। তাই রোগীকে যে সেসব বিকল্পের কথা বলে ডাক্তার সেরা বিকল্পের ব্যাপারে পরামর্শ দেন। তারপর রোগী কি করবে সেটা সিদ্ধান্ত নেন। পূর্বের একতরফা অবস্থাকে কিছুটা রোগীর সুরক্ষা আইন এবং কিছুটা বিচার বিভাগের মধ্যম সমতা আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু শিল্প, বিজ্ঞান ও উদ্যোক্তার মতো ডাক্তার যদি স্বাধীন না হন, তবে তারা তাদের কাজ সৃজনশীল ও সঠিকভাবে কিভাবে করবে সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থেকে যায়। এই একই কথাটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের জন্যও সত্য। আপনার কাছে যদি কেউ টাকা পয়সার ব্যাপারে পরামর্শ চাইতে আসে, তাহলে তাকে তার অবস্থা বুঝে নানা বিকল্প পন্থার কথা বলতে পারেন। তারপর সে কি করবে কি করবে না সেটা উক্ত ব্যক্তির উপর ছেড়ে দেওয়া কি ঠিক হয়? এবার অল্প কিছু নিয়মের কথা বলি। 1, যখন আপনার পরামর্শ কাজে লাগলো তখন একটু নম্রতা দেখানো উত্তম। আর যখন ভুল করবেন তখন ক্ষমা চাওয়ার অভ্যাস করতে পারেন। পাশাপাশি যার বা যাদের ক্ষতি হলো তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারেন। 2, আপনার ইগো বা অহংকার যত কম থাকবে সম্পদের পরিমাণ তত বেশি থাকবে। 3, আপনার টাকা পয়সাকে এমনভাবে ম্যানেজ করুন যাতে রাতে ভালোভাবে ঘুমাতে পারেন। 4, আপনি যদি একজন ভালো বিনিয়োগকারী হতে চান, তবে আপনি একটা জিনিসের উপর জোর দিন, আর তা হচ্ছে বিনিয়োগের সময়ের পরিমাণ বৃদ্ধি করুন। ওয়ারেন বাফেট যেমন 70 বছর ধরে বিনিয়োগ করে যাচ্ছেন। 5, ভুল করলে নিজেকে ক্ষমা করুন, ভুল হতেই পারে। আপনি অর্ধেক সময় ভুল করলেও বাকি অর্ধেক দিয়ে সৌভাগ্যশালী হতে পারেন। 6, আপনার টাকা পয়সা দিয়ে আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ নিন, কারণ সবশেষে সময়ই সবচেয়ে দামি জিনিস। 7, ভদ্র হন আর চকমক করা বা লোক দেখানো কাজ থেকে বিরত থাকুন। 8, সঞ্চয় করুন, কোনো কারণ ছাড়াই সঞ্চয় করুন, শুধু সঞ্চয় করুন। এটাকে একটা সিস্টেমে পরিণত করুন, একটা স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত করুন। 9, সফলতার দাম দিতে হয়, সাফল্যকে দাম কত তা জানুন, তারপর সেটা পরিশোধ করতে প্রস্তুত হন। ভুলের জন্য জায়গা রাখুন, পরিকল্পনা মতো কাজ না হলে কি করবেন সেটাও প্ল্যান করে রাখুন। 11, আর্থিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সবকিছু বাজি ধরবেন না, সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। এ ধরনের এক্সট্রিম আচরণ থেকে বেরিয়ে আসুন। 12, ঝুঁকি কোনো খারাপ কিছু না, কারণ ঝুঁকি নিলে লস হতে পারে, আবার লাভও হয়। অনেক ক্ষেত্রে হিসাব নিকাশ করে ঝুঁকি নিলে লাভ হয়। 13,
আপনি কি ধরনের চিন্তা ভাবনা করেন তা নির্ধারণ করুন, অন্যের সাথে মেলাতে যাবেন না। এক একজন এক একভাবে জীবনকে দেখে। 14, জনতার মতামতকে শ্রদ্ধা করুন। একমত হতে হবে এমন না, কিন্তু অন্যের বিপরীত মতামতকে শ্রদ্ধা করতে শিখুন। দুনিয়াতে একদম সাদা একদম কালো বলে কিছু নেই। এটাই ঠিক, এটাই ন্যায্য, এরকম সোজাসাপটা উত্তর নেই। নানা ধরনের জবাব আছে। আপনার যা দরকার সেটা গ্রহণ করুন। অধ্যায় 20, স্বীকারোক্তি। স্যান্ডি গোটেসম্যান একজন কোটিপতি বিনিয়োগকারী। তিনি তার প্রতিষ্ঠানে লোক নিয়োগের সময় প্রার্থীকে জিজ্ঞেস করেন, তুমি নিজে কি কি স্টকে বিনিয়োগ করেছ এবং কেন? কোন ধরনের স্টককে তুমি কম দামি বলে মনে করো? একটা মন্দা তৈরি হতে কি ধরনের অর্থনৈতিক অবস্থা দরকার? মূল কথা হচ্ছে, তুমি যে বিনিয়োগকারী দলে যোগ দিতে এসেছো, তুমি নিজে নিজের টাকা পয়সাকে কিভাবে বিনিয়োগ করছো তা আগে বলো। লেখক মর্গান হাউসেল এসব প্রশ্নকে পছন্দ করেন, তার কারণ এসব প্রশ্নের মধ্যে বাস্তবতা রয়েছে। বেশিরভাগ মানুষ অন্যকে যা কিছু পরামর্শ দেয় তা নিজে করে না বা করতে পারে না। 2011 সালে ক্যান মোরে মেডিসিনের অধ্যাপক একটি প্রবন্ধ লেখেন। প্রবন্ধের শিরোনাম হচ্ছে ডাক্তাররা কিভাবে মারা যায়। সেখানে দেখানো হয় বেশিরভাগ ডাক্তাররা তাদের রোগীদের জন্য সুপারিশকৃত চিকিৎসা পদ্ধতি থেকে নিজের জন্য ভিন্নতর চিকিৎসা পদ্ধতি বেছে নেন। ডাক্তাররা সাধারণ মানুষের মতো মরেন না। তাদের সম্পর্কে অদ্ভুত বিষয় হচ্ছে, তারা সব ধরনের সুযোগ সুবিধার মধ্যে থেকেও এত কম সুযোগ গ্রহণ করেন। তারা সবসময় অন্যদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে করতে নিজেদের মৃত্যুর সময় ততটা সময় পান না। তারা ঠিক জানে তাদের কি হয়েছে, এর বিপরীতে কি কি করা যেতে পারে, আর তারা সেটাকে মেনে নিয়ে খুব সহজেই মৃত্যুকে গ্রহণ করেন। এখন পারিবারিক মানসিকতার কথা বলা যাক। একজন মানুষের পরিবার টাকা পয়সা সঞ্চয়ের ব্যাপারে কি মনে করে সেটাও তার উপর প্রভাব বিস্তার করে। কিছু মানুষ এমন পরিবারে জন্মগ্রহণ করে যারা শিক্ষাকে উৎসাহ দেয়, কিছু মানুষ থাকে এর বিরুদ্ধে। কিছু মানুষ উদীয়মান অর্থনৈতিক সময়ে জন্মগ্রহণ করে, আর কিছু মানুষ যুদ্ধ ও দুর্ভিক্ষের মধ্যে। আমি দোয়া করি আপনি যেন সফল হন। আমি সত্যি তা চাই, আপনি যেন কৃতিত্বপূর্ণ কিছু অর্জন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, সব জিনিসের সফলতা শুধু কঠোর পরিশ্রম দিয়ে পাওয়া যায় না। আবার সব দারিদ্রতার কারণ অলসতা নয়। মানুষকে বিচার করার ক্ষেত্রে এগুলো মনে রাখবেন। এমনকি নিজেকে নিয়ে বিচার বিবেচনা করার সময়ও এসব কথা ভুলবেন না। আবার একজন মানুষের পরিবার বিনিয়োগ সম্পর্কে কি কি ধারণা পোষণ করে তাও গুরুত্বপূর্ণ। চার্লি মাঙ্গার বলেন, আমি ধনী হওয়ার ইচ্ছা পোষণ করি না, আমি শুধু নিজেকে স্বাধীন হিসাবে দেখতে চাই। চার্লি মাঙ্গারের আরেকটি উক্তি দিয়ে এই অধ্যায়টি শেষ করছি। চক্রবৃদ্ধি হারের সুফল পাওয়ার প্রথম শর্ত হচ্ছে, জীবন মরণ সমস্যা না হলে এই বিনিয়োগে হাত দিবেন না। বইটির অতিরিক্ত অংশ। আধুনিক ভোক্তাদের মনস্তন্ত্র বোঝার জন্য অথবা তারা কোথায় যাবে তা জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে তারা আজকের অবস্থায় এসেছে কিভাবে। আমরা আজকের এই অবস্থায় কিভাবে এসেছি। 1945 সালের আগস্ট মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। দ্য নিউ ইয়র্ক টাইম পত্রিকায় লেখা হয় জাপানের আত্মসমর্পণের ব্যাপারে। আমেরিকার ইতিহাসের আনন্দতম দিন সেটা। কিন্তু প্রতিবেদন শেষ হয় একটি প্রশ্ন দিয়ে, যুদ্ধ তো শেষ, এখন কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার 1,60,00,000 সৈন্য লড়াই করে। তৎকালীন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার 11% মানুষ। এখন তো যুদ্ধ শেষ, এখন এরা দেশে ফিরে কি করবে? এদের গড় বয়স ছিল 23 বছর। আগামী 15 মাসের মধ্যে দেশে 1,50,00,000 তরুণ সৈন্য প্রবেশ করবে। এরা থাকবে কোথায়? এদের কর্মসংস্থানের কি হবে? এ ধরনের গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয় আমেরিকা সরকার। 2, সুদের হার কমিয়ে দেয়া হয় এবং ইচ্ছাকৃতভাবে জনগণকে বেশি বেশি খরচ করতে উৎসাহী করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের যুগ ছিল সম্পদের সীমিত ও সুষ্ঠু ব্যবহার করা ও সঞ্চয়ের প্রতি উৎসাহী করা। কিন্তু যুদ্ধের পর ব্যাপারটা পাল্টে গেল। এখন পূর্বের সেই সঞ্চয় ও সম্পদের সীমিত ব্যবহারের বদলে বেশি বেশি খরচ করতে উৎসাহ দেওয়া হয়। সুদের হার কমিয়ে দেওয়ার কারণে মানুষ বেশি ঋণ নিতে লাগলো। এতে করে ঋণের প্রবাহ বৃদ্ধি পেল। আবার 1930 সালের মহাবিপর্যয়ের কারণে মানুষের উৎপাদনশীলতার মধ্যেও গতিবৃদ্ধি পেল, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সাহায্য করলো। 1950 সালের দিকে জনগণ দেখলো, বাহ, আমরা তো দারুণ দারুণ উদ্ভাবন করতে পারি। বাসাবাড়ির যন্ত্রপাতি, গাড়ি, মোবাইল, এয়ার কন্ডিশন, ইলেকট্রনিক জিনিসপাতি প্রভৃতি। যুদ্ধের সময় যুদ্ধাস্ত্র তৈরির জন্য কারখানা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যুদ্ধের পর সেসব কারখানা আবাসন খাতে প্রচুর ব্যবহার হতে লাগলো, যেখানে 1945 থেকে 1950 সালের মধ্যে 70 লাখ বাড়ি তৈরি হয়। 1955 সাল নাগাদ আরো 80 লাখ বাড়ি তৈরি হয়। 4, ব্যবসা থেকে প্রাপ্ত লভ্যাংশ আরো ন্যায্যভাবে
সবার মাঝে ভাগ করে দেয়া হয়, আয় বৈষম্য কমে আসে। 5. মানুষের ঋণের পরিমাণ প্রচন্ড গতিতে বাড়তে থাকে, কিন্তু আয়েরও বৃদ্ধি পেতে থাকে, এজন্য ঋণটা ততটা গায়ে লাগেনি। 6. 1973 সাল থেকে অর্থনীতি এক নতুন পথে যাত্রা শুরু করে। এবছর যে ব্যবসায়িক মন্দা তৈরি হয় তা 1930 সালের মহামন্দাকে ছাড়িয়ে যায়। 7. আমেরিকার অর্থনীতি আবারও অগ্রগতি করতে থাকে, তবে এবার ব্যাপারটা পূর্বের তুলনায় ভিন্নভাবে আচরণ করে। 8. প্রতিবেশীর সাথে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে দাঁড়ায়। ধরুন, জো একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, তার বেতন বছরে 50 লাখ টাকা, সে বড় বাড়িতে থাকে, 2টা গাড়ি আছে, তার ছেলে মেয়েদের দামি স্কুলে পাঠায়। আবার পিটার ধরুন একটি ব্যাংকের ম্যানেজার, যার বেতন বছরে 6 লাখ। সে জোকে দেখে এবং তার মতো থাকতে চায়। সে ব্যাংক থেকে ঋণ নিয়ে বড় বাড়িতে থাকে, 2টি গাড়ি ব্যবহার করে, তার ছেলে মেয়ে দামি স্কুলে যায়। কিন্তু সমস্যা হচ্ছে, পূর্বের ঋণের সুদের হার কম থাকলেও বর্তমানে তা বৃদ্ধি পেয়েছে। 1975 সাল থেকে 2003 সাল, যেখানে ঋণের হার $12,300 ছিল, সেটা এখন মুদ্রাস্ফীতি দিয়ে $27,900 ছাড়িয়েছে। এর মানে 2.26 গুণ বৃদ্ধি পেয়েছে। পিটারের আগের প্রজন্ম ঋণ নিয়ে হলেও প্রতিবেশী জোর সাথে তাল মিলিয়ে চলতে পারত, কিন্তু বর্তমানে পিটারের জন্য তা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তার চেয়েও ভয়ানক কথা হচ্ছে, পিটারের মন মানসিকতা এখনো পূর্বের ধ্যান ধারণা নিয়েই চলছে। 9. একবার এক ধরনের দৃষ্টিভঙ্গি ও অভ্যাস তৈরি হয়ে গেলে তা ভেঙে বেরিয়ে আসা কঠিন। 10. চায়ের পার্টিতে ওয়াল স্ট্রিট, ব্রেক্সিট এবং ডোনাল্ড ট্রাম্প সহ সকলের একই জায়গা থেকে চিৎকার করছে যে যুদ্ধ পরবর্তী চিন্তাভাবনা এখনকার জন্য অচল হয়ে পড়েছে। এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার ব্যাপারে চিন্তা করুন। এরা মানুষের মধ্যে কি ধরনের মানসিকতাকে উস্কে দিয়েছে। বেনেডিক্ট বলেন, মানুষ যত বেশি ইন্টারনেটে ভিন্ন মতামত ও দৃষ্টিভঙ্গি দেখছে, তত বেশি ভিন্ন মতামত ও দৃষ্টিভঙ্গির উপস্থিতি দেখে রেখে যাচ্ছে। সামাজিক মাধ্যমের নামে নানা ধরনের ইন্টারনেট ভিত্তিক অ্যাপ এসব জিনিসকে আরো বাড়িয়ে উপস্থাপন করছে। সমাপ্ত। এরই সাথে শেষ হলো দ্য সাইকোলজি অফ মানি এর কমপ্লিট অডিও বুক। বইটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ এই বইটি সংগ্রহ করতে চান, তাহলে কিভাবে সংগ্রহ করবেন তার বিস্তারিত ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেয়া থাকবে। ধন্যবাদ পুরো সময় আমার সাথে থাকার জন্য।